চিরঞ্জিত একাডেমিতে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি, বিষয়বস্তু সহজ করে বুঝিয়ে দেবো। আপার প্রাইমারি ও প্রাইমারি টেট পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। মূলত আপার প্রাইমারি টেট পরীক্ষা আগে হবে, তো সেক্ষেত্রে আমরা থিওরির ক্লাস আলোচনা করছি, তার সঙ্গে সঙ্গে সিডিপি এমসিকিউ প্র্যাকটিসও আলোচনা করছি। আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির সৃজনশীলতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ব্যক্তিগত পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। চলো আমরা সরাসরি ক্লাসে চলে আসি। সৃজনশীলতা তোমরা প্রত্যেকেই জানো বিষয়টা, তাও একবার বলে দিই একবারে দু চার কথায়, যে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কোনো না কোনো একটা ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাটা যদি অন্য কোনো শিক্ষার্থী বা শিক্ষার্থী সমূহের থেকে সম্পূর্ণ একটা নতুন ধরনের ক্ষমতা হয়, সৃজনশীলতাটাকে আমরা এক ধরনের মানসিক ক্ষমতা বলে বিবেচনা করতে পারি, করতে পারি না, বিবেচনা আমরা করব একটা বিশেষ প্রকার মানসিক ক্ষমতা, যেটা কিনা অন্যান্য, ধরো কোনো ব্যক্তির যদি সৃজনশীলতা হয় তাহলে সেই ব্যক্তির সৃজনশীলতা মানে যে মানসিক ক্ষমতাটা সেটা অন্যান্য ব্যক্তির থেকে পৃথক হবে, তার মধ্যে কিছু মৌলিকত্ব থাকবে। মানে সেই ক্ষমতাটার মাধ্যমে বোঝা যাবে যে অন্যান্যদের যে সকল ক্ষমতা আছে তার থেকে এটা কোনো না কোনো দিক থেকে পৃথক এবং কোনো কিছু একটা নতুনত্ব এর মধ্যে লুকিয়ে আছে। সেটাই হচ্ছে সৃজনশীলতা। বুঝতে পারলে? এটাই হচ্ছে সৃজনশীলতা। এবারে আমরা এর মধ্যে চলে আসি। মনোবিদ আশুবেল একটা সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটা কি দিয়েছেন না, একজন সৃজনশীল ব্যক্তি বিরল এক মৌলিক ক্ষমতার অধিকারী, যা মানুষের কোনো আচরণের ক্ষেত্রে তাকে সম্পূর্ণ নতুন এক পথের সন্ধান দেয়, যা এই ক্ষেত্রে অন্যান্যদের আচরণ থেকে গুণগতভাবে পৃথক। তাহলে যে কথাটা আমি বললাম যে এটা এমন এক ধরনের তার ক্ষমতা যেটা সম্পূর্ণ একটা নতুন ধরনের এবং সকলের থেকে কোনো না কোনো দিক থেকে গুণগতভাবে সেটা পৃথক হবে, সেটাই হচ্ছে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। একটা বিষয়কে নিয়ে আমি ভাবছি, বাকি ক্লাসে 10 জন শিক্ষার্থী যেভাবে ভাবছে তার মধ্য থেকে অন্য আরেকজন শিক্ষার্থী মানে একাদশতম যে শিক্ষার্থী সে একটু আলাদা ধরনের বিষয়টাকে ভাবছে এবং সে যুক্তিসঙ্গতভাবে ভাবছে। তাহলে সেই যে আলাদাভাবে, নতুনভাবে, যুক্তিসঙ্গতভাবে, একটু পৃথকভাবে ভাবার সেই যে ক্ষমতা, সেটাই হচ্ছে ওই একাদশতম শিক্ষার্থীর সৃজনশীলতা। এটাই হচ্ছে মোদ্দা কথা। সৃজনশীলতার সূচক হিসাবে ব্যক্তির বিশেষ ধরনের কর্মফলকে বা উৎপাদনকে বিবেচনা করা হয়েছে। তাহলে ব্যক্তির সৃজনশীলতা আমরা চিনব কিভাবে? সে ব্যক্তি সৃজনশীল কিভাবে? তার আচরণের মাধ্যমে। আচরণ মানে কি? যে কাজটা সে করছে তার ফলাফলটা আমরা যা পাচ্ছি, কিংবা সে যে কাজ করছে তার যে প্রোডাক্টিভিটি, সেটা থেকেই আমাদের ওইটা নির্ধারণ করতে হয় যে সত্যি সে সৃজনশীল কিনা। কারণ তার কর্মফল যদি সম্পূর্ণ আলাদা রকম হয়, নতুন ধরনের হয়, বা তার প্রোডাক্ট যেটা উৎপাদন বলা হচ্ছে, উৎপাদক যদি আলাদা ধরনের হয়, নতুন ধরনের হয়, তখনই আমরা তাকে বলবো সেই শিক্ষার্থী বা ব্যক্তি সৃজনশীল। তাহলে মূল সূচকটা কি না, কর্মফল বা উৎপাদন। এবারে বৈশিষ্ট্যে চলে আসি। সৃজনশীলতা ব্যক্তির দুই ধরনের চিন্তনকে প্রকাশ করে। এটা তোমরা এর আগেও পড়ে এসছো, তাও আমি আরেকবার বলে দিই ভালো করে। কি দুই ধরনের চিন্তন না, একটা হচ্ছে অভিসারী বা কেন্দ্রানুগ, যেটাকে ইংলিশে বলা হয় কনভার্জেন্ট থিঙ্কিং। সাধারণত উত্তর বা সিদ্ধান্ত যেখানে একটি। কেন্দ্রানুগ ডায়াগ্রামটা হবে, ধরো একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের একটা কেন্দ্রটাকে একটু হাইলাইট করে দিলাম, মানে কেন্দ্র মানে তো একবারে ডটটা না করে আমি ডটটাকে ধরো সামান্য একটু বড় করে ওটাকে হাইলাইট করলাম। কেন্দ্রানুগ মানে কি? কেন্দ্রের দিকে, কেন্দ্রের অভিমুখে তার যে বৃত্তের যে পরিধিটা আছে সেই পরিধি থেকে তীর চিহ্নগুলো আমরা যদি কেন্দ্রের দিকে অঙ্কন করি, তীর চিহ্নের মাথাটা বা অ্যারো মার্কটা কি থাকবে? কেন্দ্রের দিকে থাকবে। সেটা হচ্ছে কেন্দ্রানুগ চিন্তন বা অভিসারী চিন্তন। অর্থাৎ কি, আমরা বিভিন্ন তথ্য থেকে একটা জায়গায় এসে পৌঁছব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থেকে আমরা একটা মন্তব্যে এসে পৌঁছব, সেটাই হচ্ছে অভিসারী চিন্তন বা কেন্দ্রানুগ চিন্তন। তার ডায়াগ্রামটা এরপরে স্লাইডে আছে, বুঝতে সুবিধা হবে। অপসারী চিন্তনটা কি না, বৃত্তের কেন্দ্র থেকে অ্যারো মার্কগুলো পরিধির দিকে দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কেন্দ্র অপসারী, মানে কেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কেন্দ্রাপসারী বা অপসারী চিন্তন, যেটাকে বলা হয় ডাইভারজেন্ট থিঙ্কিং। অপসারী চিন্তনের ধারণা আমাদের প্রথম কে দেন? গিলফোর্ড। এটা মাথায় রাখতে হবে।
অপসারী চিন্তনের ধারণা আমাদের কে দিয়েছিলেন, মানে ডাইভারজেন্ট থিঙ্কিং বা কেন্দ্র অপসারী চিন্তনের ধারণা কে দিয়েছিলেন? গিলফোর্ড। এখানে কি হয়, সাধারণত উত্তর বা সিদ্ধান্ত একই হয়। আমি যদি সাধারণভাবে একটা উদাহরণ ধরি, ধরো আমরা কোনো কিছুর একটা সংজ্ঞা দিলাম, সংজ্ঞা দিয়ে সেটাকে একাধিকভাবে আমরা বিশ্লেষণ করে করে বিভিন্ন উদাহরণ দিচ্ছি, তখন সেটা চলে যাচ্ছে কেন্দ্র অপসারী চিন্তন। আবার যখন ধরো আমরা বিভিন্ন ধরনের উদাহরণকে বিচার বিশ্লেষণ করে একটা সূত্রে এসে পৌঁছবো বা একটা সিদ্ধান্ত জানাবো, তখন সেটা হবে কেন্দ্রানুগ বা অভিসারী চিন্তন। এবারে ডায়াগ্রামটা দেখো। কনভার্জেন্ট থিঙ্কিং মানে কি বলেছি? কেন্দ্রানুগ মানে কেন্দ্রের অভিমুখে। প্রথমে বাম দিকেরটা, বিভিন্ন ফ্যাক্ট আছে, মানে বিভিন্ন ফ্যাক্ট, তথ্য, ইনফরমেশন, ঘটনা, কারণ, যুক্তি, যাই বলতে পারো, উদাহরণ, সেখান থেকে একটা সিদ্ধান্তে এসে আমরা বুঝবো। এই যে বাম দিকের যে ডায়াগ্রামটা, বামের ডায়াগ্রামটাতে সেটাই বলা হচ্ছে। এটা হচ্ছে কেন্দ্রানুগ মানে কেন্দ্রের দিকে, কেন্দ্রকে অনুসরণ করে, এই জন্য কেন্দ্রানুগ, কেন্দ্রের দিকে গমন করবে, এই জন্য ফ্যাক্ট কনভার্জেন্ট। দেখো এর মার্কগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু কেন্দ্রের দিকে আছে, এটাকে বলা হচ্ছে কেন্দ্রানুগ বা অভিসারী চিন্তন বা কনভার্জেন্ট থিঙ্কিং। ডাইভার্জেন্টটা কি? ডাইভার্জেন্টটা সম্পূর্ণ তার বিপরীত। কি না, কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র, এইখানে একটা কোনো তথ্য বা মন্তব্য বা সিদ্ধান্ত আছে, সেখান থেকে এবারে বিভিন্ন ধারণাতে পৌঁছানো, আইডিয়া। এখানে আইডিয়া, দুটোর মধ্যে পার্থক্য দেখো, এখানে বলা হচ্ছে ফ্যাক্ট, এখানে বলা হচ্ছে আইডিয়া। তাহলে একটা সিদ্ধান্ত বা তথ্য থেকে যখন আমরা বিভিন্ন ধারণাতে চলে যাব, তখন সেটাকে বলা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং বা কেন্দ্র অপসারী বা অপসারী চিন্তন। আর যখন বিভিন্ন ফ্যাক্ট থেকে একটা সিদ্ধান্তে এসে আমরা পৌঁছবো, তখন সেটাকে বলা হচ্ছে কেন্দ্রানুগ বা অভিসারী চিন্তন, ইংরেজিতে কনভার্জেন্ট থিঙ্কিং। এই ডায়াগ্রামটা ক্লিয়ার? হ্যাঁ কি না? তাড়াতাড়ি উত্তর দাও। ওকে। উদাহরণ থেকে সূত্র যেটা হচ্ছে কেন্দ্রানুগ। উদাহরণ থেকে সূত্র না, সেটা ইন্ডাকটিভ ডিডাকটিভের ব্যাপার চলে আসে। আমি ওটা বোঝানোর জন্য বললাম, শুধু উদাহরণ থেকে না। ধরো কোনো তথ্য আছে, কোনো ঘটনা আছে, কোনো যুক্তি আছে, কোনো মন্তব্য আছে, সেগুলো থেকে একদিকে মানে বিভিন্ন বিষয়কে বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করতে করতে সেখান থেকে একটা জায়গায় আসা, সেটাই হচ্ছে কনভার্জেন্ট। যখন আমি ধরো একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিলাম, দুটো দিলাম, তিনটে দিলাম, চারটে, 10টা উদাহরণ দিলাম, 10টা উদাহরণকে বিচার বিশ্লেষণ করে একটা সূত্র বানানো, এটা তো আমরা ইন্ডাকটিভ ডিডাকটিভে এটা বিশেষভাবে ব্যাখ্যা করেছি, ঠিক আছে। কিন্তু ওটা বিষয়টা বোঝানোর জন্য আমি বললাম, ওখানে এখানে বলা হবে যে বিভিন্ন ধরনের ঘটনাকে নিয়ে চিন্তা করার পরে যখন একটা সিদ্ধান্তে এসে উপনীত হবে বা একটা কোনো বিশেষ তথ্য বানানো হবে। ধরো সিম্পল একটা উদাহরণ দিই। প্রথম একটা ফ্যাক্ট, একটা শিশু জানে, একজন শিক্ষার্থী জানে ছাগলের 4টে পা আছে, অর্থাৎ সে চতুষ্পদী। তারপরে দেখলো গরুর 4টে পা আছে, তারপরে দেখলো কুকুরের 4টে পা আছে, তারপর দেখলো বিড়ালের 4টে পা আছে, তারপরে দেখলো আরও বিভিন্ন প্রাণীর 4টে পা আছে, হাতির আছে, এর আছে, ওর আছে। তাহলে এই যে ঘটনাগুলো সে দেখলো, সেগুলো থেকে সে একটা চিন্তাতে চলে এলো, কিনা এই প্রাণীগুলো সবগুলি চতুষ্পদী, যে চতুষ্পদী প্রাণীর তাহলে 4টে করে পা থাকে। এটা কনভার্জেন্ট থিঙ্কিংয়ের আওতায় আসে। কিন্তু উদাহরণ থেকে সূত্রে আসা, এটা বুঝার সুবিধার ক্ষেত্রে এটা মনে রাখার জন্য এইভাবে বলা। কিন্তু আমার মনে হয় এখানে এটা এইভাবে মনে রাখাটা ভালো হবে, মানে মনে রাখার ক্ষেত্রে সুবিধাটা এটা, কিন্তু এটার মূল ব্যাখ্যাটা এরকম হবে যে বিভিন্ন ঘটনাকে নিয়ে একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা করা, একটা নির্দিষ্ট দিকে চিন্তা ভাবনা করা, সেটা হচ্ছে কেন্দ্রানুগ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপরে ডাইভার্জেন্টটা কি? একজন শিক্ষার্থীকে তুমি কি করলে, একটা সমস্যা দিয়ে দিলে, সেই সমস্যাটা দিয়ে দেওয়ার পরে সে শিক্ষার্থী কি করলো, সমস্যাটা যখন সমাধান করছে, তখন 4টে উপায় অবলম্বন করে ধরো সমস্যার সমাধান করছে, বা 5টা উপায়ে সে সমস্যা সমাধানের পথ দেখাতে পারছে, সেটা হচ্ছে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং। বুঝতে পারলে? এটা হচ্ছে অপসারী চিন্তা। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে সৃজনশীলতার সূচনা হয় সাধারণত ভালো মন্দ, সুবিধা অসুবিধা বিচার করার ক্ষমতার মধ্য দিয়ে। একেই গিলফোর্ড মূল্যায়ন বলেছেন। তাহলে দেখো, গিলফোর্ড যে মূল্যায়নের আমাদের ধারণা দিয়েছেন, এগুলো কিন্তু সব কনসেপচুয়াল লাইন, মানে এইরকম ধরনেরই প্রশ্নগুলো এখন বেশি আসছে। বলবে যে মানে এই ধরনেরই বলতে পারে, যেখানে যার অর্থটা এটাই দাঁড়াবে যে সৃজনশীলতার যে সূচনাটা ব্যক্তির মধ্যে ঘটে, সেটা ভালো মন্দ, সুবিধা অসুবিধা বিচার করার মধ্য দিয়ে। একে এবারে বলে দেবে, এই এ বলেছেন, এটা এই বলেছেন, ইনি এই বলেছেন, সেখানে হয়তো বলে দিতে পারে যে গিলফোর্ড একে মূল্যায়ন বলেছে। বুঝতে পারলে? তাহলে এই লাইনটা মাথায় রাখতে হবে সবসময়, যে সৃজনশীলতার সূচনা যে ভালো মন্দ, সুবিধা অসুবিধা বিচার করার ক্ষমতার মধ্য দিয়ে আসছে, এটাকেই গিলফোর্ড বলেছেন মূল্যায়ন।
আচ্ছা, অপর একটা বৈশিষ্ট্য কি হলো? অপর একটি বৈশিষ্ট্য হলো উপকরণ বা মন্তব্যের পুনর্গঠন, ফাংশনাল ফিক্সিটি। এটা কি না, এটা হলো যে আগে থেকে কোনো একটা মন্তব্য কোনো ব্যক্তি পেশ করে গেছেন, কিন্তু সেই মন্তব্যটাকে চিন্তা ভাবনা করে সেই মন্তব্যটাকে যুক্তি সহকারে বিচার বিশ্লেষণ করে তাকে যদি মডিফাই করা হয়, তখন সেটা হচ্ছে মন্তব্যের পুনর্গঠন হচ্ছে। সেটা কি হচ্ছে? মন্তব্যের পুনর্গঠন হচ্ছে। অনেকে বিভিন্ন ধরনের ধারণা দিয়ে গেছেন, বিভিন্ন বৈজ্ঞানিক, বিভিন্ন মনস্তত্ত্ববিদ, বিভিন্ন মনোবিজ্ঞানী। আবার সেই ধারণার উপর ভিত্তি করে পরবর্তীকালে আবার কোনো বৈজ্ঞানিক বা মনোবিজ্ঞানী বলে না যে এটা থেকে এটা আরও এক্সট্রা মডিফাই করে সেটাকে আবার কারেকশন করার চেষ্টা, কারেকশন ঠিক নয়, মডিফাই করে সেটাকে আরও অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা। যেমন তোমাদের আমি কিছুদিন আগে পড়িয়েছিলাম যে ফ্রয়েডের তত্ত্বকে এরিকসন স্বীকার করেছেন, কিন্তু আবার এরিকসন সেখানে কিছু মডিফাই করে নতুন ধারণা দিয়েছে। এটাই হচ্ছে পুনর্গঠন। তাহলে এরিকসনের ক্রিয়েটিভিটিটা ওই জায়গাতে। মন্তব্যের পুনর্গঠন বিষয়টা বুঝতে পারবে। ওই জন্য এরিকসনকে নিও ফ্রয়েডিয়ান বলা হয়েছে বা ফ্রয়েডের অনুসারী বলা হয়েছে, কিন্তু আবার ফ্রয়েডের কিছু ধারণা আছে যেটা এরিকসন মেনে নিতে পারেননি, সেটা যুক্তি দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, দিয়ে সেখান থেকে আবার নতুন ধারণা দিয়েছে। আবার কিছু বিষয়কে তিনি গ্রহণও করেছেন। তাহলে এরিকসনের তত্ত্বের কিছুটা পুনর্গঠন হলো, রিস্ট্রাকচার হলো আবার, বা মডিফিকেশন হলো। এটাই হচ্ছে মন্তব্যের পুনর্গঠন। আচ্ছা, এটাও জানা দরকার আছে এই লাইনগুলো, যে সৃজনশীলতা ও বুদ্ধির সম্পর্ক ধনাত্মক হলেও মাঝারি মানের, না অধিক বেশি না অধিক কম। অর্থাৎ একাধিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে শিক্ষার্থী ও বুদ্ধির মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে এবং সেটা পজিটিভ রিলেশন আছে। অর্থাৎ মোদ্দা কথা, কারো যদি সৃজনশীলতা বেশি হয় তার বুদ্ধি সাধারণত বেশি হওয়ার চান্স বেশি, কারো যদি সৃজনশীলতা কম হয় তার বুদ্ধি সাধারণত চান্স কম হওয়ার কথা। কিংবা উল্টোটাও যদি বলি, কারো যদি বুদ্ধি বেশি হয় তাহলে তার সৃজনশীলতার ক্ষমতা সাধারণত হওয়ার চান্স বেশি, কিংবা যার বুদ্ধি কম হয় তার সাধারণত সৃজনশীলতার ক্ষমতা কম হয়। কিন্তু এই যে সম্পর্কটা আছে এটা মাঝারি মানের। মাঝারি মানের কি মানে, এইখানটা একটু তোমাদের ব্যাখ্যা করে দিই, কারণ এই লাইনগুলো থেকে প্রশ্ন আসার চান্স প্রবল। যে সৃজনশীলতা বুদ্ধির সম্পর্কে 4টে স্টেটমেন্ট দিয়ে দিল, সেখানে এবারে তোমাকে সঠিকটা বিচার করতে হবে। আচ্ছা, এটা যদি কোনো কিছু লিখে বোঝাতে পারতাম ভালো হতো, তবুও বোঝার চেষ্টা করো। দেখো, কোরিলেশন মানে এই যে সম্পর্ক, পারস্পরিক যে সম্পর্ক, ধরো দুটো উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উপাদান হিসাবেই বলছি কারণ যখন আমি বলবো যে চল বা ভেরিয়েবল, তোমাদের একটু মানে বুঝতে অসুবিধা হবে, সেগুলো রিসার্চের ব্যাপারে চলে যাচ্ছে। আচ্ছা, ভেরিয়েবল বা চল, ভেরিয়েবল চল মানে কি? চল মানে হচ্ছে তার পরিবর্তন আছে, যেমন বুদ্ধি পরিবর্তন আছে, বুদ্ধি একটা চল। সৃজনশীলতার পরিবর্তন আছে, ব্যক্তি বিশেষে বিভিন্ন হয়, তাই সেটা একটা চল বা এটাকে বলা হয় ভেরিয়েবল। যখন দুটো ভেরিয়েবল বা চলের মধ্যে সম্পর্ক আমরা কিছু দেখতে পাবো, সেটা হতে পারে ধনাত্মক সম্পর্ক, সেটা হতে পারে ঋণাত্মক সম্পর্ক, আবার তাদের মধ্যে কোনো সম্পর্ক নাও থাকতে পারে। তাই কোরিলেশনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, জিরো কোরিলেশন। ধনাত্মক সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক আর কোনো সম্পর্ক নেই। এবার সম্পর্কটা কি ধরনের? যদি ধনাত্মক সম্পর্ক হয়, ধনাত্মক সম্পর্কের দুটো ক্রাইটেরিয়া আছে। কি? এটাকে ধনাত্মক সম্পর্কটা দুটো ক্রাইটেরিয়াকে তোমরা মনে রাখার জন্য তোমরা একটা জিনিস করতে পারো, একটা তীর চিহ্ন উপর দিকে দেবে, তার পাশেই আরেকটা তীর চিহ্ন নিচের দিকে দাও। অর্থাৎ একটা বাড়লে অপরটা বাড়বে, একটা যদি বৃদ্ধি পায় অপরটা বাড়বে। যেমন এখানে আমি বলতে চাইছি যে বুদ্ধি যদি বেশি হয় সৃজনশীলতা তার বেশি হবে। আমি যদি এই ধরনের মন্তব্যটা করে থাকি তাহলে এটা ধনাত্মক সম্পর্ক। আবার এটাও হতে পারে বুদ্ধি কমে যাচ্ছে, সৃজনশীলতাও কমে যাচ্ছে, তাহলে সেটাও ধনাত্মক সম্পর্ক। অর্থাৎ ভেরিয়েবল বা চলের পরিবর্তনটা যেদিকে হবে তার সঙ্গে অন্য ভেরিয়েবল বা চলের পরিবর্তনটা যদি সেই দিকেই হয়, যেটা বাড়ছে অন্যটাও যদি বাড়ে, একটা কমলো অন্যটাও যদি কমে, এটা হচ্ছে ধনাত্মক সম্পর্ক। ঋণাত্মক সম্পর্কটা কি? ঋণাত্মক সম্পর্ক হলো একটা বাড়লে একটা কমবে, একটা বাড়লে একটা কমবে। যেমন আমি বলি, ধরো চিকিৎসা ব্যবস্থার সঙ্গে দূরত্বের সম্পর্ক। যদি দূরত্ব বেশি হয় তাহলে মানুষের চিকিৎসা ব্যবস্থার যে সুবিধা কম পাবে। আবার কাছাকাছি যদি কারো হসপিটাল হয় তাহলে কি হবে? সে চিকিৎসার সুব্যবস্থা পাবে, মানে সহজে খুব অল্প সময়ের মধ্যে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে নিতে পারে। তাহলে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে দূরত্বের যে সম্পর্কটা হলো, দূরত্ব বেশি হলে কি হচ্ছে? চিকিৎসা ব্যবস্থার সুবিধা কম পাচ্ছে, তাহলে একটা বাড়লো একটা কমলো, তখন হচ্ছে ঋণাত্মক সম্পর্ক। বা যখন একটা কমবে অন্যটা বাড়বে, দূরত্ব কমে গেল মানে কি? কাছাকাছি মানুষগুলো চিকিৎসার সুবিধা তাড়াতাড়ি পাবে। তাহলে একটা বাড়লে একটা কমলে বা একটা কমলে অন্যটা বাড়লে সেটাকে বলা হয় ঋণাত্মক সম্পর্ক।
আর ধনাত্মকে কি বললাম আমি আরও একবার বলে দিচ্ছি, একটা বাড়লে অন্যটা বাড়বে, একটা কমলে অন্যটা কমবে, এটা ধনাত্মক। তার উল্টোটা হচ্ছে ঋণাত্মক, কি না একটা কমবে একটা বাড়বে, মানে বিপরীত হবে, একটা কমলে একটা বাড়বে বা একটা বাড়লে অন্যটা কমবে। আর জিরো কোরিলেশন মানে কি, মানে যেটার কোনো সম্পর্ক নেই, মানে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সৃজনশীলতার কোনো সম্পর্ক নেই। পরিবর্তনশীলতা মানে কি, ধরো দূরত্বের দূরত্বের সঙ্গে সৃজনশীলতা, দূরত্বের সঙ্গে বুদ্ধি, কোনো কি সম্পর্ক থাকবে? কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, তো এই তিন ধরনের সম্পর্ক হয়। এবার এই তিন ধরনের সম্পর্কের মধ্যে আমরা প্রথম সম্পর্কে পাচ্ছি সৃজনশীলতা ও বুদ্ধির সম্পর্ক। সৃজনশীলতা বুদ্ধির সম্পর্ক ধনাত্মক বলছে, অর্থাৎ একটা বাড়লে অন্যটা বাড়ে, কিন্তু সেই বাড়ার পরিমাণটা দেখা যাচ্ছে একটা যে পরিমাণে বাড়ছে অন্যটা সে পরিমাণে বাড়ছে না। তারও আবার তিনটে ভাগ আছে, কি কি, একটা প্রচুর পরিমাণে বাড়বে, একটা মাঝারি মানের বাড়বে, আর একটা খুব অল্প পরিমাণে বাড়বে। এটা হচ্ছে মাঝারি ধরনের। সৃজনশীলতার বুদ্ধির সম্পর্কটা ধনাত্মক এবং মাঝারি মানের, শুধু এইটুকুটা মাথায় রাখতে হবে, সৃজনশীলতা আর বুদ্ধির সম্পর্ক ধনাত্মক এবং মাঝারি মানের, ব্যাস। ক্লিয়ার? এবার যদি এই বাক্যটা থেকে যদি কোনো প্রশ্ন থাকে বলো, তাহলে আমি আরও একবার বলে দিচ্ছি, কারণ এই ধরনের কনসেপচুয়াল প্রশ্নই দিচ্ছে এখন। মানে স্যার, এটা অধিক বা অধিক, অধিক বেশি অধিক কম মানে বলতে কি চাই? আচ্ছা, না অধিক বেশি মানে এটা বাড়লে যে পরিমাণে বাড়ছে সেটাও সেই পরিমাণে অত্যধিক পরিমাণে বেশি বাড়ছে তা নয়। এটা হয়তো দেখা যাবে যেটা বাড়ছে সেই পরিমাণে বুদ্ধিটা যে পরিমাণে বাড়ার কথা সে পরিমাণে বাড়ছে না, একটু মাঝামাঝি পরিমাণে বাড়ছে। আবার যখন এটা সৃজনশীলতা যখন কমে যাচ্ছে, দেখা যাচ্ছে বুদ্ধিও কমে যাচ্ছে, কিন্তু বুদ্ধিটা সেই পরিমাণে কমছে না, অল্প মাঝারি মানের কমছে। আমি ধরো তোমাকে যদি একটা সংখ্যা দিয়ে মানে উদাহরণ দিই, ধরো আমরা দেখলাম কি যে সৃজনশীলতা ২০ থেকে ৮০ হলো, ঠিক? সৃজনশীলতা ২০ থেকে ৮০ হলো। একজন শিক্ষার্থীর ২০ সৃজনশীলতা আর একজন শিক্ষার্থীর ৮০ সৃজনশীলতা, আমি সংখ্যা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম শিক্ষার্থীর যে ২০ সৃজনশীলতা ছিল তার যে বুদ্ধি, তাহলে হিসাব মতো তার বুদ্ধিও, আমি তার বুদ্ধিটাকেও আমি ২০ ধরে নিলাম, বোঝার সুবিধার্থে ধরে নিলাম বুদ্ধিটাকে। এবারে তাহলে হিসেব মতো কি সৃজনশীলতা ৮০ হয়ে গেছে, মানে তার বুদ্ধি ৮০ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তারটা হয়তো দেখা যাবে ৫০ হয়েছে, তাহলে ২০ এবং ৮০ মাঝামাঝি গিয়ে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে মাঝারি সম্পর্ক, মানে এটা বাড়ছে কিন্তু যে পরিমাণে বাড়ছে সেই সমপরিমাণে সেটা বাড়ছে না, তার থেকে মাঝারি মানের বাড়ছে আর কি। আবার উল্টোটা যদি ভাবি, কারো শিক্ষার্থীর ৮০ সৃজনশীলতা পেয়েছি, বুদ্ধিও ৮০ পেয়েছি, দেখা গেল অন্য একটা সৃজনশীলতা অন্য একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সৃজনশীলতা ২০-তে নেমে এসছে, কিন্তু বুদ্ধি কিন্তু ২০-তে নেমে আসেনি, নেমে এসছে ৫০। তাহলে কি হলো? প্রথমের ক্ষেত্রে না অধিক বেশি হলো, দ্বিতীয় ক্ষেত্রে না অধিক কম হলো। ক্লিয়ার? আমি এটা সংখ্যা দিয়ে বোঝালাম সুবিধার জন্য, এবং এগুলো সংখ্যা দিয়েই কোরিলেশনটা নির্ণয় করা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গুড, নেক্সট করছি তাহলে। বলা হচ্ছে ব্যক্তির সৃজন ক্ষমতার মধ্যে বিশেষ এক ধরনের সংযোগমূলক স্বাধীনতার অস্তিত্ব দেখা যায়, যা বুদ্ধির মধ্যে থাকে না। একে মনোবিদ ওয়ালাচ ও কোগান সৃজন ক্ষমতার মূল কেন্দ্রীয় উপাদান হিসাবে বিবেচনা করেছেন। এটিই হলো অপসারী চিন্তনের বৈশিষ্ট্য। এই কথাটা একটু কঠিন আছে, মানে বাক্যের যে ইয়েটা ধরনটা একটু আছে, এটা একটু সিম্পলভাবে বলার আমি চেষ্টা করছি। বলা হচ্ছে যে সাধারণত দেখবে যারা একটু সৃজনশীল হয় না, তারা একটু স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করে। যারা সৃজনশীল হয় তারা একটু স্বাধীনভাবে চিন্তা করতে পছন্দ করে, মানে সে নিজের মতো করে একটা নতুন ধরনের চিন্তা ভাবনা পছন্দ করে। এটা হচ্ছে প্রথম বাক্যটার কথা। এবারে বলা হচ্ছে যে এই যে স্বাধীনভাবে যে চিন্তা করার যে একটা তার মধ্যে বৈশিষ্ট্য বা ক্ষমতা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সৃজনশীলতার একটা বা সৃজন ক্ষমতার একটা মূল বিষয় বা মূল কেন্দ্রীয় উপাদান। আর এটিকেই বলা হচ্ছে যে অপসারী চিন্তন। অর্থাৎ ১০ জন শিক্ষার্থী আছে, ৯ জন শিক্ষার্থী একইভাবে ভাবলো, একজন শিক্ষার্থী আলাদাভাবে বিভিন্নভাবে ভাবতে পারলো। ৯ জন শিক্ষার্থী একটা বিষয়কে নিয়ে বা একটা সমস্যা সমাধান করতে গিয়ে একটা পথের সন্ধান দিল, কিন্তু ১০তম যে শিক্ষার্থী, ১০ম যে শিক্ষার্থী, সে কি করলো? ৪-৫টা পথের সন্ধান দিল। তাহলে এটা কোন চিন্তনের মধ্যে আসছে? অপসারী না অভিসারী? কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, অপসারী হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এই বাক্য তিনটির মূল বক্তব্য। প্রথম কথা কি,
না যে সৃজনশীল হয় সে সাধারণত স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা তার মধ্যে থাকে। এই যে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, এটাই হচ্ছে সৃজনশীলতার মূল উপাদান, এটাই হচ্ছে অপসারী চিন্তন। উদাহরণ হিসেবে কি বললাম না, 10 জন শিক্ষার্থীকে একটা সমস্যা দেওয়া হলো, 9 জন শিক্ষার্থী সমস্যা সমাধানের একটি পথই বের করেছে, কিন্তু 10তম যে শিক্ষার্থী সে একাধিক পথ বের করেছে। সে স্বাধীনভাবে চিন্তা করতে পারছে, মানে যেটা সে আগে থেকে পূর্বজ্ঞান পেয়ে গেছে সেই একই পূর্বজ্ঞানের মধ্যে সে সীমাবদ্ধ থাকেনি, সে স্বাধীনভাবে অন্য কিছু চিন্তা করার তার মধ্যে সেই প্রবণতা আছে বা তার মধ্যে সেই ক্ষমতা আছে, তাই সে একাধিক পথ সমস্যা সমাধানের বের করতে পেরেছে। এটাই হচ্ছে অপসারী চিন্তন। এবারে ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝে নিতে হবে ভালো করে, নাহলে এই কোশ্চেনের উত্তর দিতে পারবে না। আরেকবার বলে দিচ্ছি, বলা হচ্ছে যে ব্যক্তি সৃজনশীল তার মধ্যে একটা স্বাধীন চিন্তাভাবনা করার বিষয় লক্ষ্য করা যায়, অর্থাৎ সে স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারে। বলা হচ্ছে যে ব্যক্তি সাধারণত সৃজনশীল হয় তার একটা স্বাধীন চিন্তাভাবনার ক্ষমতা লক্ষ্য করা যায়। এটা হচ্ছে প্রথম বাক্যটার অর্থ। বলা হচ্ছে ব্যক্তির সৃজন ক্ষমতার মধ্যে বিশেষ এক ধরনের সংযোগমূলক স্বাধীনতার অস্তিত্ব দেখা যায়, যা বুদ্ধির মধ্যে থাকে না। তাহলে এখান থেকে আরও একটা বিষয় আমরা জানতে পারলাম কি, যে বুদ্ধির মধ্যে কিন্তু এই যে স্বাধীন চিন্তাভাবনার ক্ষমতাটা সেটা কিন্তু নাও থাকতে পারে। দ্বিতীয় বাক্য, কথাগুলো কেটে কেটে আসছে স্যার। মুশকিল হলো। আচ্ছা এবারে দেখো তো, এবারে ক্লিয়ারে যাচ্ছে? ক্লিয়ার আছে। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করো, আমি অন্য একটা ফোন থেকে কানেক্ট করি। ঠিক আছে, একটু ওয়েট করো। এই জায়গাগুলো ভালো করে বুঝতে হবে গো, নাহলে এক একটা নাম্বার মানে কোশ্চেন একবারে হয়ে যাবে। একটা নাম্বারের জন্য কোয়ালিফাই করতে মুশকিল হয়ে যাবে, আর তখনই বেশি কষ্টটা হয় যখন একটা নাম্বারের জন্য কোয়ালিফাই করা যায় না। বলা হচ্ছে যে কোনো ব্যক্তির মধ্যে যে সৃজন ক্ষমতাটা আছে সেটা তার স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতার উপর বিশেষভাবে নির্ভর করে। অর্থাৎ যার মধ্যে স্বাধীনভাবে চিন্তা করার একটা ক্ষমতা, স্বাধীনভাবে চিন্তা করার মানে কি, তাকে কি চিন্তা করতে কেউ বাধা দিচ্ছে তা নয়, মানে বাকি 10 জন যে চিন্তা ভাবনা করছে তার থেকে একটু আলাদা ধরনের চিন্তা ভাবনা, মানে প্রথাগত চিন্তা ভাবনার থটের ধারণার মধ্যে, চিন্তা প্রক্রিয়ার ধারণার মধ্যে বাধা না থেকে সেই ধারণার বা সেই বন্ধন থেকে বেরিয়ে গিয়ে নতুনভাবে চিন্তা করার ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে স্বাধীন চিন্তন ক্ষমতা। সেই স্বাধীন চিন্তন ক্ষমতার অস্তিত্ব কাদের মধ্যে লক্ষ্য করা যায়? যে সকল ব্যক্তি সৃজনশীল। এবং সেই যে বৈশিষ্ট্যটা যেটা হচ্ছে, যেটাকে বলা হয় সৃজনশীল ক্ষমতার মূল কেন্দ্রীয় উপাদান। তাহলে সৃজনশীল ক্ষমতার মূল কেন্দ্রীয় উপাদানটা আমরা কি বললাম না, স্বাধীন চিন্তন ক্ষমতা। এই যে স্বাধীন চিন্তন ক্ষমতা, এটাই হচ্ছে অপসারী চিন্তনের বৈশিষ্ট্য। কেন অপসারী চিন্তনের বৈশিষ্ট্য? উদাহরণ হিসেবে বললাম, 10 জন শিক্ষার্থীর একটা গ্রুপ বানানো হলো, সে দিয়ে একটা সমস্যা সমাধানের একটা সমস্যা তাকে দেওয়া হলো তাদেরকে সমাধান করার জন্য। 9 জন কি করলো, ওই সমস্যাটার সমাধান করলো একটা নির্দিষ্ট ওয়েতে। 10তম শিক্ষার্থী কি করলো, ওই সমস্যাটা সে 4-5 ভাবে সমস্যা সমাধান করে দেখালো। তাহলে 9 জন শিক্ষার্থী কি হলো, একটা যেভাবেই সমস্যার সমাধান হয়, মানে চিন্তন পরিধির যে একটা যে বিষয় সেইখানেই তারা বাধা থেকে গেল যে এই সমস্যার সমাধান এভাবে হয়, তাই এটাই। কিন্তু 10তম শিক্ষার্থী কি করলো, সে স্বাধীনভাবে চিন্তা করে সে নতুন নতুন পথ আবিষ্কার করলো আবার, যেটা সম্পূর্ণ নতুন। তাহলে যখন একটা সমস্যার সমাধান করতে গিয়ে একাধিক পথ সে আবিষ্কার করতে পারছে, তার মানে সেটা আমরা কোন ধরনের চিন্তন পড়ে এসেছি? অপসারী চিন্তন। সেই অপসারী চিন্তন যেটা, সেটাই হচ্ছে এটাই, যে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। অর্থাৎ 10তম শিক্ষার্থী কি করলো, নতুন নতুন ভাবে সে সমস্যা সমাধানের পথ বের করলো স্বাধীন চিন্তনের মাধ্যমে। আচ্ছা এবারে চলে আসি, নতুন কিছু সৃষ্টি করার প্রবণতা সৃজনশীলতার একটি সর্বজনীন বৈশিষ্ট্য। এটা আর নতুন করে বলছি না, না এটা বলে দিই তাও একটু। কেউ কেউ বলছেন নতুন সৃষ্টি করার প্রবণতা যদি কার মধ্যে থাকে সেটা হচ্ছে সৃজনশীলতা, সেটা সর্বজনীন বৈশিষ্ট্য। আবার অনেকে কি বলছেন, সৃজনশীলতা একটি বিশেষ ধরনের প্রবণতা, অর্থাৎ সবসময় তার মধ্যে একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সে নতুন কিছু করতে চায়। কিছু একটা করতে চাওয়ার যে বৈশিষ্ট্যটা, যে বিষয়টা, সেটা কিন্তু আমরা বলি প্রবণতা। একজন শিক্ষার্থীর মধ্যে একটা প্রবণতা বারে বারে দেখতে পাচ্ছি কি, সে বিশেষ করে অঙ্ক ক্লাস কোনোদিনই মিস করে না, অর্থাৎ কি তার অঙ্কের প্রতি একটা বিশেষ টান আছে, তাই সে অঙ্ক ক্লাসটায় দেখবে কিছু কিছু ক্ষেত্রে সে নতুনভাবে সমস্যা সমাধান করার একটা চেষ্টা করে, সেই যে চেষ্টার যে বিষয়টা সেটাই হচ্ছে বিশেষ প্রবণতা। আচ্ছা, সৃজনশীলতার সঙ্গে পুঁথিগত পরীক্ষার পারদর্শিতার বিশেষ সম্পর্ক দেখা যায় না, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলা হচ্ছে যে ট্র্যাডিশনাল যে ইভ্যালুয়েশন প্রসেস বা ট্র্যাডিশনাল যে অ্যাচিভমেন্ট, যেটা ট্র্যাডিশনাল এই কারণে কি না, সেটা পুঁথিগত হয়। আমাদের একটা নির্দিষ্ট কারিকুলাম আছে, সেই কারিকুলামের উপর ভিত্তি করে সে কেউ 90 পেয়েছে, কেউ 80 পেয়েছে, কেউ 50 পেয়েছে, ঠিক।
তার ভিত্তিতে কিন্তু সৃজনশীলতা নির্ভর করে না। দেখা যাবে হয়তো যে 50 পেয়েছে তার মধ্যে সৃজনশীলতা বেশি, অর্থাৎ পুঁথিগত পরীক্ষার পারদর্শিতা বিচার করে সৃজনশীলতা বিচার করা যাবে না। যে 50 পেয়েছে তার সৃজনশীলতা বেশি হতেই পারে। কারণ কি, নতুন ধরনের তাদের কাছে যে 80 পেয়েছে, যে 50 পেয়েছে আর যে 60 পেয়েছে, তিনজনকে কোনো একটা নতুন সমস্যা দাও। সমস্যা দিতে গিয়ে দেখা গেল যে 80 পেয়েছে সে প্রথাগতভাবেই সমস্যার সমাধান করছে, যে 70 পেয়েছে বা 60 পেয়েছে সেও প্রথাগতভাবে সমস্যার সমাধান করছে। কিন্তু দেখা যাবে যে 50 পেয়েছে সে একটু নতুন ধরনের সমস্যার সমাধান করছে। কিন্তু তাহলে তার মধ্যে কি হলো? তার মধ্যে সৃজনশীলতার বিষয়টা চলে এলো। অর্থাৎ আমাদের যে প্রথাগত যে পুঁথিগত যে পরীক্ষা ব্যবস্থা আছে এর উপর ভিত্তি করে আমরা সৃজনশীলতা নির্ণয় করতে পারি না। এখানেও প্রশ্ন দিতে পারে যে ট্র্যাডিশনাল এর মেথডের উপর, তাদের অ্যাচিভমেন্ট স্কোরের উপর সৃজনশীলতা আমরা বিচার করতে পারবো, এটা পারবো, তার বেশি হতে পারে, তার কমও হতে পারে, এই ধরনের 4টে হয়তো বাক্য দিয়ে দিল। এবার বলবে যে সঠিকটা নির্বাচন করুন। এই জন্যই বাক্যগুলো তোমাদের দেওয়া, বারে বারে বলছি, এগুলো মাথায় রাখবে। আচ্ছা, অভিসারী চিন্তন বর্তমানে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে সফলতা অর্জন করার পক্ষে সহায়ক। একইভাবে চিন্তন করব, বিভিন্নভাবে চিন্তা আমরা করব না, একইভাবে চিন্তা করব। অভিসারী মানে কি? অভিসারী মানে কেন্দ্রের দিকে, আর অপসারী মানে কেন্দ্রের বাইরে। বারে বারে বলছি, অভিসারী মানে কেন্দ্রের দিকে, অপসারী মানে কেন্দ্রের বাইরের দিকে। অভিসারী চিন্তনটাই হচ্ছে মূলত আমাদের পরীক্ষা পদ্ধতির সফল করার পক্ষে ঠিক। তাহলে যে 80 পেয়েছে তাকে আমরা বলতে পারি যে তার অভিসারী চিন্তনের ক্ষমতা বেশি, এটা আমরা বলতে পারি। কিন্তু যে 50 পেয়েছে তার হয়তো বেশি নয়। কিন্তু উল্টোটা হতে পারে সৃজনশীলতার ক্ষেত্রে, যে 50 পেয়েছে তার সৃজনশীলতা বেশি হতে পারে, যে 80 পেয়েছে তার কম হতে পারে। তাহলে অভিসারী চিন্তনটা আমাদের ট্র্যাডিশনাল ইভালুয়েশন মেথডে সাকসেস হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে। কিন্তু অপসারী চিন্তন মৌলিকত্ব বর্তমান পরীক্ষায় প্রায় অনুপস্থিত, এটা সাধারণ বিষয়, জানো তোমরা। নেক্সট চলে আসি, দেখো। টরেন্সের মতে বয়সের সঙ্গে সঙ্গে সৃজনশীলতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় না। ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় না মানে কি? ধরো যার 1 বছর বয়স, 2 বছর বয়স, 3 বছর বয়স, সৃজনশীলতা বাড়লো, 3 বছরে তার সমপরিমাণ, 4 বছরে তার সমপরিমাণ, 5 বছরে তার সমপরিমাণ, 6 বছরে তার সমপরিমাণ, এইভাবে বৃদ্ধি পায় না। সৃজনশীলতা যেমন আমরা সেই এমনি সাধারণত দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে দেখেছিলাম, একটা গ্রাফ দেখিয়েছিলাম, তোমাদের মনে করতে পারছো, হঠাৎ করে প্রথমে বাড়বে, তারপরে বাড়ার মানটা একটু কমে যাবে, আবার বেশি করে বাড়বে, আবার বাড়ার মান কমে যাবে। সৃজনশীলতার ক্ষেত্রেও তাই, সেটা টরেন্স গবেষণা করে দেখেছেন। সৃজনশীলতা প্রথম হ্রাস পায় 5 বছরে। তাহলে যে সৃজনশীলতাটা শিক্ষার্থীর মধ্যে আমরা লক্ষ্য করব সেটা 5 বছরে প্রথমে হ্রাস পায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় গ্রেডে বৃদ্ধি পায়, মানে 6, 7, 8 বছর। প্রথম এখন ক্লাস 1 মানে 6 বছর, তাহলে 6, 7, 8, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাস, সেখানে বৃদ্ধি পায়। চতুর্থ গ্রেডে দ্বিতীয়বার হ্রাস পায়, অর্থাৎ 9-10 বছরের দিকে আবার হ্রাস পায়, বা 8-9-10-এর দিকে। পঞ্চম গ্রেডে পুনরায় বৃদ্ধি পায়, সপ্তম গ্রেডে তৃতীয়বার হ্রাস পায়, একাদশ গ্রেডে সর্বোচ্চ বৃদ্ধি ঘটে। এই যে বিষয়টা বললাম, কবে বৃদ্ধি পায় কবে হ্রাস পায়, এটা মনে রাখার বিশেষ কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, তবুও মনে রাখার চেষ্টা করবে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে সৃজনশীলতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় না। এই যে বাক্যটা, বাক্যের এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে সৃজনশীলতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পায় না, অর্থাৎ ধরো তার জীবন বিকাশের স্তর বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিমাণে বৃদ্ধি পায় না, কখনো কমে কখনো বাড়ে। আচ্ছা, তারপরে বাক্য কি বলেছে না, সৃজন ক্ষমতা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে অনেক বেশি পরিমাণে সম্পর্কযুক্ত তুলনামূলক বৃদ্ধির চেয়ে। আমার পার্সোনালিটি কি হবে? আমার পার্সোনালিটির উপর কিন্তু সৃজন ক্ষমতা নির্ভর করে, পার্সোনালিটির উপরে সৃজন ক্ষমতা নির্ভর করে, কিন্তু বুদ্ধির উপর নয়। ওই জন্য বলেছে না, বুদ্ধির আর সৃজনশীলতার সম্পর্কে ধনাত্মক হলেও মাঝামাঝি ধরনের, মানে সৃজনশীলতা বাড়লেই যে বুদ্ধি সঙ্গে সঙ্গে একই পরিমাণে বাড়বে তা নয়। ওই জন্য বলা হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের সঙ্গে অনেক বেশি পরিমাণে সম্পর্কযুক্ত। দেখো, চিন্তন ক্ষমতার উপর কিন্তু ব্যক্তিত্ব নির্ভর করে, হ্যাঁ কি না? চিন্তন ক্ষমতা, তার চিন্তন করার যে প্রক্রিয়া, তার উপর ব্যক্তিত্ব নির্ভর করে, হ্যাঁ কি না? এটা একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। পার্সোনালিটি, ব্যক্তিত্ব ব্যক্তির চিন্তন ক্ষমতার উপরেও বিশেষভাবে নির্ভরশীল। এই বাক্যটা ঠিক না ভুল? ঠিক। তাহলে সেটা ঠিক। এই জন্যই বলা হচ্ছে, যেহেতু সৃজনশীল ক্ষমতার দুটো চিন্তনের ব্যাপার আছে, তাহলে দুটো চিন্তনের ব্যাপার, একটা অপসারী একটা অভিসারী, তাহলে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনেক বেশি পরিমাণে সম্পর্কযুক্ত। চিন্তন ক্ষমতার উপর যেহেতু ব্যক্তিত্বের বৈশিষ্ট্য নির্ভর করছে, একজন বক্তা স্টেজে উঠেছে,
দুজন বক্তা স্টেজে উঠলো, তিনজন বক্তা স্টেজে উঠলো, দেখবে তিনজনের বলার ধরন আলাদা, তিনজনের শব্দ চয়ন আলাদা, তিনজনের নতুন নতুন শ্রোতাদের উদ্দেশ্যে ধারণা প্রদান করার বিষয় আলাদা। সেখানেই চিন্তন ক্ষমতা, কারণ তাকে চিন্তা করে বলতে হচ্ছে। তাৎক্ষণিক বক্তৃতা যখন হয় ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় টপিক, তাকে চিন্তা করে সেই মুহূর্তে বলতে হয়। ফার্স্ট সেকেন্ড থার্ড কেন হয় না? তার চিন্তন ক্ষমতার উপর নির্ভর করে। তাহলে যে ফার্স্ট হলো তাৎক্ষণিক বক্তৃতা, আমরা বলতে পারি তার পার্সোনালিটি গুড পার্সোনালিটি, সেটা খুব ভালো। ব্যক্তিত্ব তো শুধুমাত্র আশাক পোশাকে নির্ভর করে না, তার আচরণের সব বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, যার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে হচ্ছে চিন্তন ক্ষমতা, কারণ চিন্তন ক্ষমতার উপর নির্ভর করেই তার আচরণটাই মেনলি তৈরি হয়। তো সেহেতু সৃজন ক্ষমতাটা ব্যক্তির বৈশিষ্ট্যের সঙ্গে যে পরিমাণে সম্পর্কযুক্ত, বুদ্ধির সঙ্গে কিন্তু সেই পরিমাণে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ যেখানে বলছে যে বুদ্ধির সম্পর্ক মাঝারি ধরনের, তার থেকে একটু বেশি ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক সৃজন ক্ষমতার বা সৃজনশীলতার। আচ্ছা, এই স্লাইডটা ক্লিয়ার। এবারে নেক্সট স্লাইডে আমরা চলে যাব সৃজনশীলতার উপাদানে। সৃজনশীলতা সম্পর্কে, বুদ্ধি সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে, চিন্তন ক্ষমতা সম্পর্কে, সৃজনশীলতার হ্রাস বৃদ্ধি সম্পর্কে যে বক্তব্যগুলো বললাম, ক্রিয়েটিভিটি থেকে কিন্তু প্রশ্ন আসে ঘুরিয়ে পেঁচিয়ে। এই পর্যন্ত ক্লিয়ার? আমি যদিও পিডিএফ দিয়ে দেবো তোমাদের, সেটা আবার দেখে নেবে তোমরা, দিলে আরো বুঝতে সুবিধা হবে। নেক্সট স্লাইডে এগোচ্ছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ঠিক। এবারে চলে আসি সৃজনশীলতার উপাদানে। ফ্যাক্টরস অফ ক্রিয়েটিভিটি। সাবলীলতা, প্রথম উপাদান হচ্ছে সাবলীলতা। এটা বইতে পেয়ে যাবে, এটা সাধারণ বিষয়, 4টে উপাদান আছে। সাবলীলতা একটা হচ্ছে ফ্লুয়েন্সি। শব্দগত সাবলীলতা মানে কি? ওয়ার্ড ফ্লুয়েন্সি। এই যে ধরো আমি পড়াচ্ছি, আমি যে ধরনের পড়াচ্ছি, যেভাবে উদাহরণগুলো সুন্দরভাবে একটার পর একটা বলে দিচ্ছি, ভালোভাবে না, সুন্দরভাবে বলাটা ঠিক না, মানে আমি বলে যাচ্ছি, সেটা সুন্দর কি অসুন্দর সেটা অন্যজন বিচার করবে। এই যে বলে যাচ্ছি, সাবলীলভাবে যে বলার যে ক্ষমতা, সাবলীলভাবে বলার যে ক্ষমতা, এবং সেটা কতটা দ্রুততার সঙ্গে কতটা সঠিকভাবে বলছি এবং কতটা অর্থপূর্ণভাবে বলতে পারছি, এটাই হচ্ছে সাবলীলতা। সেটা হচ্ছে শব্দগত সাবলীলতা। যদি আমরা বিশেষভাবে বলি সেটাকে বলবো শব্দগত সাবলীলতা, অর্থাৎ অর্থযুক্ত নতুন নতুন শব্দের দ্রুত ব্যবহার, এবং সেই ব্যবহারটা অবশ্যই সঠিক হতে হবে, সেটাই হচ্ছে শব্দগত সাবলীলতা। এইটা যার মধ্যে বেশি থাকবে তার সৃজনশীলতা তত বেশি হবে। ঠিক আছে? তারপরে বলছে অনুসর্গমূলক সাবলীলতা বা অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি। অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি মানে কি? অ্যাসোসিয়েশন করা মানে কি? সম্পর্ক স্থাপন। অ্যাসোসিয়েশন মানে বলে না যে এর সঙ্গে এর অ্যাসোসিয়েশন কেমন, সম্পর্কের ব্যাপার থাকে। এখানে কি বলা হচ্ছে? কত বেশি কত দ্রুত একটি শব্দের সমার্থক শব্দ তৈরি করা, কত দ্রুত কত বেশি একটি শব্দের সমার্থক শব্দ, মানে একটার সঙ্গে অন্যটা যে সম্পর্কযুক্ত, সেই সম্পর্কযুক্ত শব্দটাকে আনয়ন করা। যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? সাদর আমন্ত্রণ জানাই। কেউ আবার পরবর্তীকালে সাদর আমন্ত্রণ জানাই শুনতে খারাপ লাগবে, বারে বারে বলি, তখন বলে সাদরভাবে আহ্বান জানাই, আন্তরিকভাবে আহ্বান জানাই। এই যে বিষয়গুলো, তারা দেখো একই অর্থ কিন্তু একই, কিন্তু দ্রুত কত বেশি সে ব্যবহার করতে পারছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি। মানে একটার সঙ্গে একটা যে সম্পর্কযুক্ত আছে সেই সম্পর্কর বিষয়টা বজায় রেখে সেটা করা। প্রকাশমূলক সাবলীলতা, এক্সপ্রেশনের, অনেকে দেখবে কিছু বলতে সংকোচ বোধ করে, কেউ দেখবে যে কিছু বলতে বা জিজ্ঞাসা করতে একবারে সাবলীল স্বচ্ছন্দ বোধ করে। তাহলে যে স্বচ্ছন্দ বোধ বেশি করবে, যে সাবলীল বোধ বেশি করবে প্রকাশ করার ক্ষেত্রে, তাকে বলা যায় তার মধ্যে সৃজনশীলতার ভাগ বেশি আছে। ব্যতিক্রমও আছে, সেদিকে যাবো না, আমরা সাধারণ বিষয়টাই দেখব। এখানে বলা হচ্ছে দ্রুত বাক্য বা বাক্যাংশের পরিবর্তন ঘটিয়ে নতুন প্রয়োজনীয় বাক্যাংশ গঠন করা, এটা হচ্ছে প্রকাশমূলক সাবলীলতা। অর্থাৎ সে একটা পূর্ব অভিজ্ঞতা অর্জন করে এসছে, দেখে এসছে যে এই বিষয়টার উত্তর লিখতে গেলে এই বাক্য ব্যবহার করতে হয়, তা না করে সে কি করছে? একটু নতুন ধরনের বাক্য বা বাক্যাংশে ব্যবহার করছে, নতুন নতুন বাক্য গঠন করে সেটাই সে আবার আলাদাভাবে এক্সপ্রেস করছে পরীক্ষার খাতায়, সেটা হচ্ছে প্রকাশমূলক সাবলীলতা। আদর্শগত সাবলীলতা, আইডিয়াল ফ্লুয়েন্সি মানে কি? পরিস্থিতি অনুযায়ী আদর্শ ও নীতি গঠন করার ক্ষমতা। কিছু ব্যক্তি আছে দেখবে, আমি কাউকে ছোট করছি না, সে বাড়িতে যেভাবে থাকে বাইরে সেভাবে থাকতেই পছন্দ করে, মানে একবারে ক্যাজুয়াল টাইপের, মানে পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে যে একটা পরিবর্তন করিয়ে নিতে হবে, সেই অনুযায়ী খাপ খাইয়ে নিতে হবে, সেদিক থেকে পিছিয়ে থাকে। আবার অনেকে দেখবে যে পরিমাণে বাড়িতে যে এক ধরনের আছে, বাড়িতে তার দেখবে আলাদা এক ধরনের মূর্তি, যখন অন্য জায়গায় যাচ্ছে সে সেখানকার যে আদর্শ নীতি আছে সে তার মতো করে, সেখানে সে তার মতো করে থাকছে। যখন আমরা স্কুলে যাই আমরা স্কুলের মতো করে থাকি, বাড়িতে থাকি বাড়ির মতো থাকি, যখন কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাই, বিয়ে বাড়ি করতে যাই, তখন সেখানে আলাদা হয়, সেখানে কথাবার্তা, হাব ভাব, চলার অঙ্গভঙ্গি সব আলাদা হয়ে যায়। তোমরা নিজেদেরকে দিয়েই বিচার করবে যে আমি বাড়িতে থাকলে কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার পোস্টার থাকে,
কী ধরনের কথাবার্তা বলি, বিদ্যালয়ে গেলে কীভাবে বলি, কলেজে গেলে কীভাবে বলি, কিংবা বিয়ের অনুষ্ঠানে গেলে কী হয়। এটাই হচ্ছে আদর্শগত সাবলীলতা, আইডিয়াল, মানে যেখানকার যেটা আইডিয়াল। প্রত্যেকটা জায়গার একটা করে আইডিয়াল আছে। বাড়ির, বিদ্যালয়, প্রতিষ্ঠান, ধর্ম প্রতিষ্ঠান, কোনো আনুষ্ঠানিক কোনো জায়গা, সব জায়গার একটা আলাদা আদর্শ আর আলাদা নীতি থাকে সেখানে। সেখানকার মতো করে নতুন নতুন আদর্শ নীতি নিজের মধ্যে গঠন করে নেওয়া, সেটাই হচ্ছে আদর্শগত সাবলীলতা। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। তাহলে প্রথমটা এলো সাবলীলতা, দ্বিতীয় হচ্ছে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। এখানে কি বলছে? স্বতঃস্ফূর্ত নমনীয়তা মানে স্পন্টানিয়াস ফ্লেক্সিবিলিটি, মানে যেটা স্বাধীন চিন্তন ক্ষমতার কথা বলেছিলাম সেরকম বিষয়টা। এটা কি না, ব্যক্তি আপন স্বাচ্ছন্দ্যে নতুন নতুন ভাব চিন্তা সৃষ্টি করতে পারে, নিজের মতো করে, নিজে স্বাধীনভাবে করতে পারে। এটা হচ্ছে একটা বিষয়কে নিয়ে নতুন নতুনভাবে চিন্তা করা, বিভিন্নভাবে চিন্তা করা। তোমাকে যদি বলে দেওয়া যে না তোমাকে এটা এটা এইভাবেই করতে হবে, সেখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকলো না। এখন কারিকুলামের মধ্যে ফ্লেক্সিবিলিটি এসছে, মানে কি শিক্ষার্থী নিজের মতো করে বিষয়টাকে সে অন্তঃস্থ করবে, মানে বুঝবে। এই ফ্লেক্সিবিলিটিটা করে দেওয়া হয়েছে কারিকুলামে, করার চেষ্টাও চলছে আরও বেশি করে। কারণ কি, শিক্ষার্থী সে নিজের মতো করে নিক, আমি যেভাবে দেবো ওইভাবেই নিতে হবে তা নয়। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটির বিষয়। সৃজনশীলতার ক্ষেত্রেও তাই। ব্যক্তি যখন আপন স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে নতুন ভাবনা চিন্তা সৃষ্টি করবে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত নমনীয়তা। আরেকটা কি, অভিযোজনমূলক নমনীয়তা, অ্যাডাপটিভ ফ্লেক্সিবিলিটিটা কি না, নতুন নতুন চিন্তা ভাবনার এটা ভাবনা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা হবে। এটা একটু বাক্য গঠনে ভুল আছে। অর্থাৎ অভিযোজন মানে বোঝাই যাচ্ছে অভিযোজন করতে হবে। তাহলে আমি আজকে ভারতে আছি, কাল আমেরিকাতে চলে গেলাম, সেখানে চিন্তা ভাবনা, সেখানকার পরিবেশ আলাদা, সেখানে যত তাড়াতাড়ি সে মানিয়ে নিতে পারবে, অর্থাৎ তার মধ্যে তাহলে সৃজনশীলতার ক্ষমতা বেশি আছে। কিন্তু যে মানিয়ে নিতে পারবে না তার মধ্যে সেই ক্ষমতাটা নেই। এটাই হচ্ছে অভিযোজনমূলক ক্ষমতা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, উপাদান হচ্ছে মৌলিকত্ব, মানে অরিজিনালিটি। অরিজিনালিটিটা তো সবথেকে বড় উপাদান। আমরা যখন সংজ্ঞা দিতে যাচ্ছি তখনই আমরা বলছি যে সৃজনশীলতার সংজ্ঞা দিতে গিয়ে যে মৌলিকত্ব তার মধ্যে থাকতেই হবে, তবেই না সে সৃজনশীল। এটাই হচ্ছে মূল বিষয়। মৌলিকত্ব মানে কি, একেবারে সম্পূর্ণ নতুন, যার সঙ্গে আর কোনো কিছুরই মিলবে না। আর কোনো কিছু বলতে কোনো অন্যান্য ব্যক্তির বৈশিষ্ট্যের সঙ্গে সেটা মিল খাবে না, সেটাই হচ্ছে মৌলিকত্ব। এখানে কি বলা আছে দেখি বাক্যটাতে, স্বকীয়তা বা নিজস্বতা, মানে একবারে সম্পূর্ণ নিজের, হ্যাঁ, অন্য কারোর সঙ্গে নয়, সম্পূর্ণ নিজের একবারে। আর লাস্ট পয়েন্ট কি, সম্প্রসারণ বা ইলাবোরেশন। এটা কি, অল্প সামগ্রী দিয়ে অনেক কিছু করার ক্ষমতা বা বিভিন্ন রকম পরিকল্পনা করার ক্ষমতা। তাহলে বিভিন্ন রকম পরিকল্পনা করার ক্ষমতা মানে কি না, বিভিন্ন রকম অবশ্যই চিন্তা করবে। বিভিন্ন কিছু করার ক্ষমতা মানে কি, অবশ্যই বিভিন্ন রকম চিন্তা করবে, তাই না ক্ষমতা অর্জন করবে। তাহলে এই লাস্ট পয়েন্টের বা লাস্ট বাক্যের মধ্য দিয়ে আমরা যদি তোমাকে যদি একটা প্রশ্ন করি তোমাদের, যে তাহলে সৃজনশীলতা কোন চিন্তনের সঙ্গে মানে সার্থকভাবে যুক্ত, অপসারী না অভিসারী, বল। সৃজনশীলতা কোন চিন্তনের সঙ্গে সম্পর্কযুক্ত? হ্যাঁ, আচ্ছা, অবসারী একজন বললে, আরেকজন বললে আমি কথাটা কি বললাম, বেশি করে সম্পর্কযুক্ত। টার্মটা আগে ভালো করে বোঝো। সৃজনশীলতা সব থেকে বেশি করে সম্পর্কযুক্ত কোন চিন্তনের সঙ্গে? আমি শুধু জিজ্ঞাসা করিনি যে কোন চিন্তনের সঙ্গে সম্পর্কযুক্ত, আমি বলছি বেশি করে কোন সম্পর্কযুক্ত, মানে প্রবলভাবে সম্পর্কযুক্ত কার সঙ্গে, অপসারী না অভিসারী? দুটোর সঙ্গেই তো সম্পর্কযুক্ত, আমরা তো সেটাই পড়ে এলাম, কিন্তু বেশি করে কার সঙ্গে সম্পর্কযুক্ত, এটাই জানতে চাইছি। অপসারী, এটার সঙ্গে কি করে সম্পর্কযুক্ত? আচ্ছা, অপসারী। নেক্সট, তোমাদের তো এখানে বলাই আছে যে অল্প সামগ্রী দিয়ে অনেক কিছু করার ক্ষমতা বা বিভিন্ন রকম পরিকল্পনা করার ক্ষমতা। এই বাক্যটা কার সঙ্গে যাচ্ছে? বিভিন্ন রকম, অনেক কিছু, এই বিষয়গুলো কার সঙ্গে যাচ্ছে? অপসারীর সঙ্গে যাচ্ছে না অভিসারীর সঙ্গে যাচ্ছে? অপসারীর সঙ্গে যাচ্ছে। আমি বিভিন্ন রকম চিন্তা করতে পারছি একটা বিষয়কে কেন্দ্র করে, তাহলে একটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম চিন্তা করা মানেই তো অপসারী। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে যদি একটা আমরা মন্তব্যে আসি, তাহলে আমরা অবশ্যই বলবো যে সৃজনশীলতা বেশি করে বা বেশিভাবে গভীরভাবে অপসারীর সঙ্গেই বেশি সম্পর্কযুক্ত। অবশ্যই অভিসারী আছে, কিন্তু তার থেকেও অপসারী চিন্তনের সঙ্গে তার সম্পর্কের যে মাত্রা সেটা বেশি। আচ্ছা, এবারে চলে আসি প্রসেস অফ ক্রিয়েটিভিটি। অপসারী অভিসারী কোনটার সঙ্গে প্রবলতা মাত্রাটা বেশি সম্পর্কের, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এইগুলো ঘুরিয়ে পেঁচিয়ে মাথা খারাপ করে দেয়। যাই হোক,
সৃজনশীলতার এবারে প্রক্রিয়াতে চলে আসি। সৃজনশীলতার প্রক্রিয়া কি? প্রথমটা হচ্ছে প্রিপারেশনের স্তর। দেখো, যখন একটা কোনো সৃজনশীল কাজ করবে তাকেও তো একটা নির্দিষ্ট ধাপের মধ্য দিয়ে যেতে হয়। একটা সমস্যা দিয়ে দেওয়া হলো, সমস্যা দিয়ে দেওয়া হলো সেইটা সমাধান পর্যন্ত, সমস্যা দেওয়া থেকে সমাধান পর্যন্ত, তখনই না আমরা সৃজনশীলতার পরিচয় পাবো। তাহলে প্রথমটা কি স্তর হবে? প্রস্তুতির স্তর। এটা হচ্ছে মানসিক প্রস্তুতি। বিষয়বস্তু অধ্যয়ন করা হবে, প্রকল্প গঠন করা হয়, প্রশ্ন করা হয়, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়, যা সৃজনশীল ব্যক্তির কৌতূহল পূরণ করে। একজন শিক্ষার্থীকে একটা সমস্যা দিয়ে দেওয়া হলো বা কিছু প্রশ্ন করে দেওয়া হলো, সেই অনুযায়ী কিছু সে তথ্য সংগ্রহ করবে। এটাই হচ্ছে প্রস্তুতির স্তর। তারপরে চলে আসছে দ্বিতীয় স্তর, হচ্ছে সুপ্ত পর্যায়। এগুলো আমি জাস্ট মানে জানার জন্য বলছি, ওখানে পড়বে না যে এই সৃজনশীলতার এই স্তর আছে কি নেই। না, এটাও হয়তো দিয়ে দিতে পারে, স্তম্ভের মতো দিয়ে দিল, দিয়ে বললো যে সিরিয়াল আকারে সাজাও, মানে পরপর করে সাজাও, এরকমও দিয়ে দিতে পারে, তবে মনে রাখার প্রয়োজন আছে, মনে রাখবে। সুপ্ত পর্যায় মানে ইনকিউবেশন। এই পর্যায়ে কি হয়? ব্যক্তির নিজের মধ্যে চিন্তা প্রক্রিয়া কাজ করতে থাকে। কিভাবে সমাধান করব, কোনটা করলে ভালো হবে, এটা কি আদৌ এইভাবে সমাধান করলে ঠিক হবে, এটা কি যথাযথ হবে, কিংবা সহজ হবে, কিংবা দ্রুত হবে, সেটা ব্যক্তির নিজের মধ্যে সেই চিন্তার প্রক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়াটা চলতে থাকে। সেটা হচ্ছে সুপ্ত পর্যায়। সেটা কখন চলতে থাকে? না, যখন সমস্যাটা পেলো, সেই সমস্যা সম্পর্কে প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করলো, তারপরে তাহলে সেই চিন্তা প্রক্রিয়া নিজের মধ্যে চলতে থাকবে। দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে কি আসছে? ইলিউমিনেশন, অর্থাৎ উদ্ভাবন। সৃজনশীলতার প্রকাশ পাবে, সমস্যা সমাধানের পথ দেখা যায় এই সময়। অর্থাৎ চিন্তাভাবনাটা যে নিজের মধ্যে কাজ করছে সেটার এবারে বহিঃপ্রকাশ হলো, সেটা হচ্ছে উদ্ভাবন ক্ষমতা। তারপরে হচ্ছে যাচাই হওয়া, ভেরিফিকেশান। এখানে কি হবে? না, যেটা প্রয়োগ করছে সেই প্রয়োগটা কতটা সার্থক হচ্ছে, মানে কতটা যথাযথভাবে সমাধানটা সঠিকভাবে হচ্ছে কিনা, কতটা দ্রুততার সঙ্গে হচ্ছে, এবং তার মধ্যে কি নতুনত্ব জুড়ে আছে, সেটা বিশ্লেষণ করা হয়। এবং সেটা বিশ্লেষণ করে যদি সেটা উন্নত করার প্রয়োজন মনে হয় যে না, এটা আরও আলাদাভাবে করলে ভালো হয়, সেইভাবে করার প্রয়াস করা হয়। এটা হচ্ছে ভেরিফিকেশানের স্টেজ। এই হচ্ছে 4টে স্টেজ। তাহলে প্রথমটা কি হলো? প্রস্তুতি, যেখানে সমস্যা থাকবে বা সমস্যা উপস্থাপন করা হবে এবং সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ব্যক্তি বা শিক্ষার্থী। দ্বিতীয়, সেই সমস্যা নিয়ে, সমস্যা সমাধান নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা করবে, যেটা তার অন্তর্গত, মানে নিজের ভেতরের মধ্যেই চিন্তা প্রক্রিয়া কাজ করবে, তাই সেটা সুপ্ত পর্যায়। তৃতীয় পর্যায় হচ্ছে কি? উদ্ভাবন, ইলুমিনেশন। সেখানে কি বলা হচ্ছে? না, যে চিন্তা চেতনাগুলো, যে প্রক্রিয়াগুলো কাজ করছে তার মধ্যে সেটার বহিঃপ্রকাশ ঘটবে এবং সমস্যা সমাধান শুরু হয়ে যাবে। এবং সেই সমস্যা সমাধান যখন চলবে চতুর্থ স্তরে, তখন দেখা যাবে যে সেটা কতটা সঠিকভাবে হচ্ছে, এটাকে আবার নতুনভাবে করা যায় কিনা, বা এটাকে আবার আরও উন্নত প্রক্রিয়ায় করা যায় কিনা, সেটা যাচাইকরণ করা হবে। তাহলে কি পেলাম? প্রস্তুতি, সুপ্ত পর্যায়, উদ্ভাবন এবং যাচাইকরণ, এই 4টে। এবারে আমরা চলে আসি সৃজনশীল শিক্ষার্থীর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোও একটু মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও প্রশ্ন দিতে পারে। ইতিবাচক বৈশিষ্ট্য, যেমন ধরো সাবলীল বাচলভঙ্গি, সুন্দরভাবে কথাবার্তা বলবে, চিন্তার গভীরতা থাকবে, বিভিন্ন বস্তু বা চিন্তাধারার মধ্যে দ্রুত সাদৃশ্য খুঁজে বের করতে পারবে। এগুলো হচ্ছে, অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থীর যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সৃজনশীল শিক্ষার্থীকে শনাক্ত করার ক্ষেত্রেও বড় বড় ক্রাইটেরিয়া, যে এই বিষয়গুলো যার মধ্যে দেখা যাবে তাদেরকে আমরা সাধারণত সৃজনশীল বলেই গণ্য করব বা বিবেচনা করব। সেই জন্য সৃজনশীল শিক্ষার্থীর শনাক্তকরণের বৈশিষ্ট্যগুলো এগুলোই হবে। ইতিবাচক সাবলীল বাচনভঙ্গি, চিন্তার গভীরতা এবং বিভিন্ন বস্তু বা চিন্তাধারার মধ্যে দ্রুত সাদৃশ্য খুঁজে বার করার ক্ষমতা। স্বাধীনভাবে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সৃজনশীলতা শিশুরা। কঠোর অনুশাসনে বিরক্তিবোধ করে। ভিন্নমুখী চিন্তা করার ক্ষমতা থাকে, অর্থাৎ অপসারী চিন্তন। দেখো, আবারও কিন্তু অপসারী চিন্তনের উপর জোর দেওয়া হচ্ছে, অভিসারী চিন্তনে কিন্তু অতখানি জোর দেওয়া হচ্ছে না। তাই তখন আমি যে প্রশ্নটা করেছিলাম তোমাদের, যে কোনটা বেশিভাবে এর সঙ্গে সম্পর্কযুক্ত। প্রখর স্মৃতিশক্তি থাকে, মনে রাখার ক্ষমতা খুব বেশি। এদের আচার আচরণ, কাজের ধরন, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ভিন্ন ধর্মী হয়। মানে সাধারণ 10 জনের থেকে তাদের দেখবে একটু আলাদা ধরনের তারা চিন্তাভাবনা করতে ভালোবাসে, করতে ভালোবাসে। আমরা যখন এমএড করতাম, একটা উদাহরণ দিই, মনে পড়লো, চন্দ্রশেখর চেনে বা শুনেছে শ্যামলদা বলে, শুনেছো তো না? শ্যামলদা বলি, আমি বলি না যে আমার একটা বন্ধু আছে শ্যামলদা সোনারপুরে। তো আমরা যখন এমএড করছি, তখন এমএডে আমরা পাতার পর পাতা লিখে যাচ্ছি পরীক্ষাতে। সে শ্যামলদা কি করতো, একটা যে প্রশ্নটা আমরা 6 পাতা লিখছি, সে 3 পাতাতে কমপ্লিট করে দিত, দিয়ে ভেতরে না ডায়াগ্রাম করে দিত বিভিন্ন রকম। মানে বিষয়টা কি, সে একটু ক্রিয়েটিভ ধরনের ছিল। অর্থাৎ একটা উত্তর লিখতে গেলে আমি কেন বেকার এত লিখে যাব, সময় নষ্ট করবো, আমি একটা ডায়াগ্রাম করে দিই, যেখানে পরীক্ষকের বুঝতে সুবিধা হবে যে এটাকে আর ব্যাখ্যা করার দরকার নেই। তো সেই হচ্ছে আমি একমাত্র দেখেছিলাম
যে আমরা 4 ঘন্টা পরীক্ষা দিচ্ছি, সে বেচারা 3 ঘন্টা 3.5 ঘন্টা কমপ্লিট করে বসে থাকতো। সে একজন শিক্ষক, মানে স্কুল টিচার তিনি ছিলেন আরকি, আছেন এখনো। তো ওনার মধ্যে এই ক্রিয়েটিভিটিটা বেশি। মানে ওই যে বলছি যে আচার-আচরণ, কাজের ধরন, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ভিন্নধর্মী। তার কিন্তু অ্যান্সার লেখার ভঙ্গিটা আলাদা। এবারে যখন উনি লিখতেন বা আমি এবার তাকে যখন জিজ্ঞাসা করলাম যে, শ্যামলদা তুমি কিভাবে লেখো আমাকে একটু বলো। তখন শ্যামলদা আমাকে বিষয়টা বুঝিয়ে দিল যে দেখো তুমি যেকোনো আ থিওরিকে ডায়াগ্রাম দিতে পারবে। রেখাচিত্রের মাধ্যমে তুমি প্রকাশ করতেই পারবে। সেটা তোমাকে করে নিতে হবে। দিয়ে কিছু উদাহরণ-টুদাহরণ দিয়ে বুঝিয়ে দিল। তারপরে এমএড এর পরে যখন আমি এমএ ইন এডুকেশন এর পরীক্ষা দিতে গেলাম, ওই থিওরি ফলো করলাম। দিতে দেখলাম কি হলো, 4 ঘন্টার পরীক্ষা এমএ ইন এডুকেশন। সেও 4 ঘন্টার পরীক্ষা। এমএ ইন এডুকেশনে কি করলাম, আমার মানে বাড়ি ফেরার জন্য না বাস থাকতো না, লাস্ট বাস। পরীক্ষা শেষ হতো হচ্ছে তোমার 5টাতে। কিন্তু 5টায় আমি যদি পরীক্ষা সেন্টার থেকে বেরোই তাহলে আমি বাস ধরতে পারবো না বাড়ি। ওই জন্য আমি কি করতাম, 3.5 ঘন্টা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতাম। মানে 4:30টার পরে বেরিয়ে আসতাম, 4:35-40-এ বেরিয়ে আসতাম। আমি কি করলাম না, ওই 4 ঘন্টার পরীক্ষা কীভাবে 3.5 ঘন্টাতে কমপ্লিট করা যাবে, আমার মধ্যে একটা কাজ করলো, পেছনে তাড়না কাজ করলো। তখনই আমার ওই শ্যামলদার কথা মনে পড়লো, ওই ডায়াগ্রাম করে দিয়ে বেরিয়ে আসতাম। তো এইটা হচ্ছে আলাদা, মানে তারটা একটু আলাদা হবেই হবে কোনো না কোনো দিক থেকে। শ্যামলদার পুরো আলাদা, আমি দেখেছি। তো ওই এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ সেখানে আচার-আচরণ, কাজের ধরন, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ভিন্নধর্মী। আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্য কি বলা হচ্ছে না, অল্প বয়সেই শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ লক্ষ্য করা যায়। প্রেষণা কর্মকেন্দ্রিক এবং আভ্যন্তরীণ হয়। মানে সৃজনশীল শিক্ষার্থীর মধ্যে যে প্রেষণাটা কাজ করে, প্রেষণা মানে কি, কোনো কিছু করার যে একটা ভেতরে যে তাড়না, সেটা কিন্তু একটা কাজের উপরই ফোকাস করে। সেটা বিভিন্নভাবে এদিক ওদিক নয়, তার মধ্যে মনোযোগের বিচ্যুতি সেভাবে ঘটে না, ঠিক আছে? এবং সেটা তার নিজের মধ্যেই কাজ করে এবং সেটা কর্মকেন্দ্রিক হয়। অর্থাৎ কাজের মাধ্যমেই সে নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করে। কল্পনা প্রবণতা, যা সৃজনশীলতার মেরুদণ্ড। চিন্তা, কল্পনা প্রবণতা মানে কি, চিন্তন ক্ষমতা, যেটা চিন্তন প্রক্রিয়া, যেটা সে চিন্তা করবে বিভিন্নভাবে। চিন্তায় ও সিদ্ধান্ত গ্রহণে মৌলিকত্বের পরিচয়। কৌতূহলী, উদার মনোভাব সম্পন্ন। কৌতূহল থাকবে, প্রত্যেকটা বিষয় জানার জন্য একটা কৌতূহল থাকবে তার, এবং সেই কৌতূহলটা অবশ্যই সৃষ্টিমূলক, ধ্বংসাত্মক না। এবং উদার মনোভাব সম্পন্ন হবে। আগ্রহ প্রচুর পরিমাণে থাকবে তার মধ্যে। এগুলো হচ্ছে ইতিবাচক বৈশিষ্ট্য। আবার সৃজনশীলতার ক্ষেত্রে কিছু নেতিবাচক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে নেতিবাচক বৈশিষ্ট্যগুলো দেখে আমরা সৃজনশীল শিক্ষার্থীকে শনাক্ত করতে পারবো। কি কি? সাধারণ রীতিনীতি বা প্রথার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে না। কারণ কি, আমাদের সমাজে সত্যি কথা বলতে যে সকল আদর্শ রীতিনীতি আছে, কিছু আছে যেগুলো একেবারে মানে বর্জন করে দেওয়াই উচিত। তো সেই সব বিষয়ের উপর না ওরা ঠিক গুরুত্ব আরোপ করে না, ওরা চায় নিজের মতো স্বাধীনভাবে থাকতে। প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করে, কারণ সে জানে ওটা ভুল, তার মধ্যে সেই বিশ্বাস আছে, তার মধ্যে সেই আত্মবিশ্বাস, বিশ্বাস যাই বলো না কেন সেটা আছে। তাই একটা কোনো নেতিবাচক প্রচলিত নিয়ম নীতি যেটা আছে, যেটা সত্যিই আমাদের কোনো উপকারে আসছে না, বরং উল্টে কোনো ক্ষেত্রে ক্ষতি করছে, সেখানে সে চ্যালেঞ্জ জানিয়ে দেয়। খুব অসাবধানী হয়, সাবধানতাবশত কাজ করে না, কিন্তু অসাবধানী হয়ে যায় আর কি। কাজের মধ্যেই সে তো ডুবে থাকবে না, তাই সে খুব অসাবধানী হয়। তার মধ্যে শৃঙ্খলার অভাব দেখা যায়। শৃঙ্খলার অভাব মানে কি, ধরো আমাদের সমাজে এঁঠো কাঁটার এই যে বিষয়গুলো মেনে চলা হয়, এই বিষয়গুলো অতটা মানে না। হ্যাঁ, এখানে শৃঙ্খলার অভাব বলতে কিন্তু ধ্বংসাত্মক কোনো বৈশিষ্ট্য বলা হচ্ছে না, এখানে ভালোটাই বলা হচ্ছে, ইতিবাচক দিকটাকেই বলা হচ্ছে। অন্যমনস্কও ভুলবো না, অন্যমনস্ক তো হবেই। সে তার নিজের মনে একটা সমস্যা সমাধানের জন্য বিভিন্ন রকম পথ খুঁজে বেড়াচ্ছে, সে তো অন্যমনস্ক হবে, সে তো সেই চিন্তার মধ্যেই ডুবে থাকবে। সাধারণত আত্মকেন্দ্রিক হয়, অর্থাৎ সবসময় চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, সবসময় নিজের মতো করে থাকে। মেজাজি ও আবেগপ্রবণ হয়, খুব মেজাজি হয়, এবং আবেগপ্রবণ হয়, মানে ইমোশনালও হয়। শারীরিক মানসিক দিক থেকে অধিক চঞ্চলতা বা সক্রিয়তা লক্ষ্য করা যায়। অধিক চঞ্চলতা, সক্রিয়তা মানে কি, ছটপটে টাইপের, ঠিক আছে? অ্যাক্টিভ যাকে বলা হয়, অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ হয়। এই হচ্ছে মোটামুটি নেতিবাচক ওদের মধ্যে বৈশিষ্ট্য। তাহলে সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে কি করণীয় আছে? একজন শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে, বিদ্যালয়ের ক্ষেত্রে, সমাজ হিসেবে, পরিবার হিসেবে কি করণীয় আছে? প্রথমে এখানে শিক্ষার কথাই বলা হচ্ছে, যে পাঠ্য বিষয় উপস্থাপন ও সমস্যার উদ্ভাবন করে শিক্ষার্থীদের চিন্তাভাবনার সুযোগ দিতে হবে। দেখবে এখনকার বইগুলোতে বিষয় লেখানো আছে, তারপরে সাইডে হয়তো দেওয়া আছে বিনা এই ফুলগুলো রাস্তায় আস্তে আস্তে দেখতে পেল স্কুলে, ডান দিকে একটা ছোট্ট করে লেখা থাকে, দেখবে তোমরা একটা সম্পূর্ণ ফুলের নামের লিস্ট তৈরি করবে। বুঝতে পারলে তো?
তাহলে কি তাকে চিন্তা করার সুযোগ দিয়ে দেওয়া হলো, তাকে অন্বেষণ করার সুযোগ দিয়ে দেওয়া হলো, তাকে সক্রিয় করার সুযোগ দিয়ে দেওয়া হলো। তাহলে কারিকুলামে পাঠ্য বিষয় উপস্থাপন করা আছে, সম্পূর্ণ ভুল কাকে বলে সে দুটো উদাহরণ দিয়ে দিয়েছি। তারপরে কি বলেছে, ডান দিকে একটা ছোট্ট কলাম করেছে, তোমরা একটা লিস্ট বানাও, এরকম করে থাকে না বইগুলোয় এখন। তো দেখো তাকে কিন্তু সেই সুযোগটা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সৃজনশীলতার বিকাশের ক্ষেত্রে এই সুযোগটা দিয়ে দেওয়া, তাকে চিন্তা ভাবনা করার সুযোগ দিলে তবেই না সে চিন্তা করতে পারবে স্বাধীনভাবে। তা নয় সম্পূর্ণ ফুলের 10টা ফুল হয়, 10টা ফুলের উদাহরণ দিয়ে দিলাম, সে কি করলো, রাটটা মারলো, মানে মুখস্থ করে নিল, রোট লার্নিং হয়ে গেল, পরীক্ষার খাতায় ওই লিখে দিয়ে চলে এলো। তাকে অ্যানালিসিস করে বের করে আনতে দাও, আর কি কি ফুল সম্পূর্ণ হতে পারে, সে দেখুক, গাছে গিয়ে ফুল তুলুক, ফুলটাকে তুলে দেখুক উল্টে পাল্টে, পাপড়ি আছে, বৃন্ত আছে, পরাগ রেণু আছে, পরাগ ধানী আছে, পরাগ দণ্ড আছে, পাপড়ি আছে, আরও কী সব যে থাকে সম্পূর্ণ ফুলে। ঠিক আছে, ধৈর্য সহকারে শিক্ষার্থীদের চিন্তা ভাবনা শোনা এবং তা পরিমার্জন করতে হবে। ব্যক্তিসত্তার বিকাশে যাতে কোনোভাবে ব্যাহত না হয়, ব্যক্তিসত্তার বিকাশ মানে দেখা যাচ্ছে সে কোনো একটু প্রকাশ করতে চাইছে যার মধ্য দিয়ে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হবে, সেখানে থামিয়ে দিলে চলবে না। একটা বাচ্চা বা শিক্ষার্থী বা ছোট শিক্ষার্থী একটা মাটির পুতুল বানিয়েছে, হ্যাঁ, কাদা ঘাটছে, আমরা কি করি বাচ্চাদের, কাদা ঘেঁটে একটা পুতুল বানাচ্ছে, মেশিন টাইপের কিছু বানাচ্ছে, আমরা কি ভাই কাদা ঘাটছে এই হচ্ছে, মানে কি তাকে আমরা বাধা দিয়ে দিলাম না, ওটার মধ্যেই তার সৃজনশীলতার বৈশিষ্ট্য প্রকাশ পায়। আমরা কেন বাধা দিয়ে দিই, এই কাদা ঘাঁটলে আবার ধোয়া ঝামেলা, ধোয়া টোয়ার ঝামেলা আছে, কাদা ঘাঁটলে জলের ব্যাপার তো, ঠান্ডা লেগে যাবে বাচ্চার, এইসব কথা ভেবে আমরা করি, কিন্তু না, তার ওটার মধ্যেও সৃজনশীলতার বিকাশ ঘটে। তাই সেখানে কোনোভাবে বাধা না দেওয়া, কিংবা সেটা যে কাজ করছে কিভাবে কাজ করছে বরং সেটা দেখা এবং তাকে উৎসাহ করা, বাবা এটা এইভাবে করো তাহলে। কেউ লাজুক প্রকৃতির হয়, সমালোচক প্রকৃতির, অভিযোজনগত কারোর মধ্যে সমস্যা থাকে, কেউ অন্তর্মুখী ব্যক্তিত্ব হয়, ইন্ট্রোভার্ট পার্সোনালিটি মানে কি না, সে প্রকাশ করতে পছন্দ করে না, অন্যদের সঙ্গে খুব একটা সহজে মিশে যেতে পারে না। আর এক্সট্রোভার্টটা কি দেখবে, সবার সঙ্গে সহজে মিশে যেতে পারে, সব কিছু প্রকাশ করতে পারে সহজে সাবলীলভাবে। এটা হচ্ছে অন্তর্মুখী ব্যক্তিত্ব আর বহির্মুখী ব্যক্তিত্বের পার্থক্য, ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট। ঠিক আছে, গতানুগতিক শিক্ষণ পদ্ধতির পরিমার্জন করতে হবে, এটা নতুন করে বলার কিছু নেই। শিক্ষার্থীকে অভিসারী ও অপসারী চিন্তনে উৎসাহিত করতে হবে। মনোবিদ ওসবর্ন এ সম্পর্কে ব্রেন স্টর্মিংয়ের ধারণা দিয়েছেন, মানে এই যে চিন্তন প্রক্রিয়া, ব্রেন স্টর্মিং মানে ব্রেনে ঝড় তুলে দেওয়া। সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু ব্রেন স্টর্মিংটা একটা বড় টার্ম। তো ব্রেনের মধ্যে ঝড় তুলে দিল, ঝড় তুলে দেওয়া মানে সব লোট পালট এদিক ওদিক চিন্তা ভাবনা করা, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করা। এটা হচ্ছে কে ধারণা দিয়েছেন, ওসবর্ন ধারণা দিয়েছেন ব্রেন স্টর্মিংয়ের। তিনি কি বলেছেন না, যেখানে দলগত চিন্তাকে উৎসাহিত করার কথা বলা হয়েছে, একটা ছোট্ট দল দিয়ে দাও, একটা সমস্যা দিয়ে দাও, তারা নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করুক, তারা আলাপ আলোচনা করুক, আবার আলাপ আলোচনার মধ্যে নতুন ধারণা প্রত্যেকের মধ্যে বিনিময় করতে পারবে, আবার তাদের মধ্যে ব্রেনে ঝড় তুলে দেওয়া হোক, দিয়ে তারা সমস্যা সমাধান করবে। তাহলে ব্রেন স্টর্মিং মূলত দলগত চিন্তাকে উৎসাহিত করে, এটা মাথায় রাখতে হবে। সাধারণত সাধারণ সমস্যা থেকে বিশেষ ধরনের সমস্যা নির্দিষ্ট করার কথা বলা হয়েছে। একটা সাধারণ জেনারেল একটা কোনো সমস্যা দিয়ে দেওয়া হলো, সেটা সমস্যা করলো, সেই সমস্যার সমধর্মী একটা বিশেষ ধরনের সমস্যা। তাহলে সৃজনশীলতাতে আরও একটা আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, সাধারণ থেকে বিশেষের দিকে আমাদেরকে যেতে হবে। কাঠিন্যের মান এখানে বজায় থাকছে। কি হয় কাঠিন্যের মান মানে কি, প্রথমে একটু সহজ হয়, তারপরে একটু কঠিন হয়, তারপরে একটু আরেকটু কঠিন হয়, তারপরে আরও বেশি কঠিন হয়, এইভাবে কাঠিন্যের মানের মানে বিষয়টা এটাই। তো সেখানে কি হচ্ছে, তাহলে সাধারণ সমস্যা থেকে বিশেষ সমস্যার দিকে যাচ্ছে, তাহলে মানে কি সেখানে কাঠিন্যের মান যথাযথ থাকছে। তাহলে সেখানে কি হচ্ছে, সাধারণ চিন্তা ভাবনা থেকে বিশেষ চিন্তন ক্ষমতার দিকে শিক্ষার্থীকে এগোতে হবে। আর যখনই সে বিশেষভাবে চিন্তা করার ক্ষমতার দিকে এগোবে, তখন তার কি হবে, চিন্তন ক্ষমতার বিকাশ ঘটবে, সৃজনশীলতার বিকাশ ঘটবে। তবে একাধিক সমস্যা একসঙ্গে উপস্থাপন করা যাবে না। ব্রেন স্টর্মিংয়ের ক্ষেত্রে 5 থেকে 10 জনকে নিয়ে দল গঠন করতে হবে, আমি যেটা এক্ষুনি বলেছিলাম দলগত চিন্তার বিষয়টা থাকবে। তাহলে ব্রেন স্টর্মিংয়ের ক্ষেত্রে দলগত বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। সমস্যার উপস্থাপন করা হয়, এই হচ্ছে মোটামুটি সৃজনশীলতার বিকাশে করণীয়। সবথেকে বড় বিষয়টা এখানে হচ্ছে ব্রেন স্টর্মিংয়ের কথা। ব্রেন স্টর্মিংটা করতে হবে, যেখানে দলগত ব্যবস্থা থাকবে, সেখানে কি করতে হবে না, যে চিন্তাভাবনাটা তারা করবে সেটাকে উৎসাহিত করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে সাধারণ সমস্যা থেকে বিশেষ ধরনের সমস্যা তাদের কাছে উপস্থাপন করতে হবে, কাঠিন্যের মান বজায় রেখে। আর একাধিক সমস্যা দিয়ে দেওয়া যাবে না, একটা সমস্যা দাও স্টেপ বাই স্টেপ, তবেই না তার সৃজনশীলতার বিকাশটা ঘটবে, তাই না? আচ্ছা, তারপরে কি করতে হবে না, সেই দলের
তারপরেই সেই দলের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া চলতে থাকে কার কিসের জন্য? সমস্যা সমাধানের জন্য। পরস্পর কথাবার্তা, চিন্তা চেতনা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। আচ্ছা, ওসবর্ন কি বলেছেন? ব্রেন স্টর্মিং এর ধারণা দিয়েছেন, কিন্তু ব্রেন স্টর্মিং ব্যবস্থার প্রয়োগ কে করেছেন, মানে অ্যাপ্লিকেশন কে করেছেন? পার্নেস এবং মিডো। এটা মনে রাখতে হবে, পার্নেস এবং মিডো ব্রেন স্টর্মিং ব্যবস্থার প্রয়োগ করেছেন। এখানেই ধারণাগত প্রশ্ন এটাই দেবে যে ডেভেলপারকে অ্যাপ্লিকেশন কে করেছে, 4টে অপশন দিয়ে দেবে, সঠিকটা খুঁজে বের করতে হবে। তাহলে ব্রেন স্টর্মিংটা যেহেতু সৃজনশীলতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেহেতু আমার মনে হয় ব্রেন স্টর্মিংটার ক্ষেত্রে উদ্ভাবক ওসবর্ন এবং প্রয়োগ করেছেন পার্নেস এবং মিডো, এটা অবশ্যই মনে রাখার দরকার আছে। আবার সৃজনশীলতার বিকাশে সাইনেটিস নামে অপর একটি দলগত চিন্তনের পদ্ধতি বর্তমানে ব্যবহৃত হচ্ছে। সেখানে কি না, এখানে সদস্য নির্বাচনের ক্ষেত্রে জ্ঞান, অভিজ্ঞতা এবং আগ্রহের পার্থক্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, ব্রেন স্টর্মিং এর ক্ষেত্রে কিন্তু একবারও বলা হয়নি যে কার কতটা পূর্বজ্ঞান আছে, কার কতটা অভিজ্ঞতা আছে, কার কোন বিষয়ে আগ্রহ আছে, সেখানে কিন্তু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়নি। সেখানে কিন্তু বলা হয়েছে যে একটা ধরো ক্লাসে 50 জন আছে, আমরা 10টা দল গঠন করে দিলাম 5 জন 5 জন করে, বা 7টা দল গঠন করে দিলাম 7 জন 7 জন করে, 7 7 49, আর একটা দল হয়তো 8 জনের। সেখানে কিন্তু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়নি যে দলটা গঠনের ক্ষেত্রে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে দলটা গঠন করা হবে। কিন্তু সৃজনশীলতার বিকাশে ব্রেন স্টর্মিং এর যে বিষয়টা বলা হয়েছে, সেরকম সাইনেটিসেরও বিষয় একটা বলা হয়েছে। সাইনেটিসটা কি না, এখানে সদস্য যে নির্বাচন করব দলের, সেখানে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হচ্ছে। কি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হচ্ছে না, সেখানে কার জ্ঞান কতটা আছে সেটা যাচাই করে নিতে হবে, কার কতটা অভিজ্ঞতা আছে, পূর্ব অভিজ্ঞতা, সেটা যাচাই করে নিতে হবে, কোন বিষয়ে কার আগ্রহ সেটা লক্ষ্য রাখতে হবে, দিয়ে দল গঠন করতে হবে, তারপর সমস্যা দিতে হবে যার মাধ্যমে তারা সমস্যার সমাধান করবে। তাহলে ব্রেন স্টর্মিং এবং সাইনেটিসের মধ্যে পার্থক্য কোথায়? এই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। না, ব্রেন স্টর্মিং এর ক্রাইটেরিয়া কোনো বেঁধে দেওয়া হয়নি, সাইনেটিসে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে শিক্ষার্থীর আচরণগত বৈশিষ্ট্যের ক্রাইটেরিয়া। ক্লিয়ার? হ্যাঁ কি না? অনেকক্ষণ বকে গেলাম, এবার একটু হ্যাঁ বা না বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে না, শিক্ষণ প্রক্রিয়া হবে আবিষ্কারমূলক নীতির, মানে ডিসকভারি লার্নিং হবে। ডিসকভারি লার্নিং মানে উদ্ভাবনীমূলক শিখন, যেটা বা আবিষ্কারমূলক শিখন, অর্থাৎ সমস্যা দিয়ে দাও, এমন সমস্যাটা দাও যেটা অবশ্যই পূর্বের সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত, সমস্যা সমাধানেরও সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু সেটার সমাধান করতে গেলে একটা আলাদা ধরনের একটা চিন্তা শক্তির প্রয়োগ করতে হবে। সেই প্রয়োগ করার সুযোগটা যেন শিক্ষার্থী পায়, তবেই সে নতুন সমাধানের পথ আবিষ্কার করতে হবে। নতুন সমাধানের পথ আবিষ্কার করা মানে কি? সেটাই হচ্ছে আবিষ্কারমূলক নীতি। তাহলে শিক্ষণ প্রক্রিয়াটা হবে সেভাবে। গতানুগতিক ব্যবস্থার মধ্যেও পরিবর্তন আনতে হবে, পরীক্ষা ব্যবস্থার মধ্যে, যেখানে শিক্ষার্থী স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পায়, তা প্রকাশেও স্বাধীনতা পাবে। এই হচ্ছে মোটামুটি সৃজনশীলতার ব্যাপার। এবারে আমাকে বলো যে কোনো প্রশ্ন এই মুহূর্তে তোমরা কোনো নোট ডাউন করে রেখেছো যেটা জিজ্ঞাস্য বা মনে হচ্ছে যে এইটা একটু জিজ্ঞাসা করে নি ক্লিয়ার হওয়ার জন্য, এইটা আমাকে একটু বলো। সৃজনশীলতাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিয়েটিভিটি থেকে প্রশ্ন আসেই আসে। স্যার, সৃজনশীলতার সঙ্গে যদি ওই যেমন একটা আমি একটু মুখের কাছে নিয়ে বলো, একটু মুখের কাছে নিয়ে বলো, অল্প আর একটু যেমন বলো। আপনি উদাহরণগুলো দিচ্ছেন না সৃজনশীলতার বৈশিষ্ট্য, তাতে যেমন বিশৃঙ্খল হবে, এগুলার নেগেটিভ ট্রেট হিসাবে ধরা চলবে না, তো এগুলো সবসময় পজিটিভ ট্রেট হিসাবে ধরতে হবে, তাই তো? পজিটিভ স্টেট বলতে মানে শৃঙ্খল, ওই যে যেটা বলা হচ্ছে যে শৃঙ্খলতার অভাব থাকবে, তাই না? দেখো, হ্যাঁ, শৃঙ্খলতার অভাব বা মনোযোগের অভাব বা ওই মানে নিজের মধ্যে থাকা ওই হ্যাঁ, জিনিসগুলো। এইটা হচ্ছে পজিটিভ হিসেবে ধরতে হবে। এই কারণে আমি বলে দিচ্ছি সাধারণ বিষয়। দেখবে সমাজের অনেক কিছু নিয়ম রীতি আছে, যারা আছে তারা অনেকে আছে একবারে মাথা পেতে ওই নিয়ম মেনে চলছে, ঠিক। কিন্তু সৃজনশীলতাতে কি বলা হচ্ছে যে নতুন ধরনের কোনো চিন্তা ক্ষমতা তার। তাহলে সমাজে তো এরকম কিছু আছে যেগুলো অরিজিনালি কোনো প্রয়োজন নেই বা নেতিবাচক প্রভাব আছে, সেগুলোকে সে গুরুত্ব দেয় না, সে চায় এটা নতুনভাবে হোক, তাই সে সেগুলোকে মানতে চায় না। এটা কিন্তু তার একটা পজিটিভ দিক। সমাজে যেটা একেবারে সত্যিকারে মেনে চলা আবশ্যিক কর্তব্য আমাদের, সেটার প্রতি সে বিশৃঙ্খল হচ্ছে না। কিন্তু কিছু এমন নিয়ম কানুন আছে যেগুলোর পরিমার্জন প্রয়োজন, পরিবর্ধনের প্রয়োজন, সেগুলোর প্রতি সে বিশৃঙ্খল, তার সেগুলোর প্রতি শৃঙ্খলার অভাব। ব্যাপারটা বুঝতে পারলে? এবার আমাদের বাড়ির মা বোনেদের ক্ষেত্রে কি হয়, রান্নাবান্নার ক্ষেত্রে কি হয়, রান্নাবান্না করার পরে দেখবে জেনারেলি মারা কি করে, কাপড় চোপড় ধুয়ে আসে। কারণ কি না, বলে যে কোথায় কি এঁটো পেটো লেগেছে, তাই ধুয়ে নেওয়া ভালো।
কেন মারা করবে? তাহলে মা বোনেদের জায়গায় মেনলি ওই জিনিসপত্রগুলো যেগুলো নোংরা হয়ে যাবে, ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে, বা গন্ধ টন্ধগুলো ছাড়ে রান্না করার সময়, সেগুলোর জন্য। সেটা ঠিক আছে, সেটা তো আমরা অবশ্যই আমরা যুক্তি সহকারে এইভাবে বিশ্লেষণ করব। তাহলে আমরা যখন খেতে বসছি, আমরা যখন নিজেরা খাচ্ছি ছেলেরা, তখনও তো আমাদের হাতে এঁঠো লাগছে। তাহলে আমাদের হাতে এঁঠো লাগা মানে পুরো শরীরে এঁঠো হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরও ধুয়ে আসা উচিত। কিন্তু সেটা হচ্ছে না। এই শৃঙ্খলার ক্ষেত্রে সে সেটা মানে না। ধারণাটা যে আমরা ভুলভাবে প্রয়োগ করে আসছি, সেই ভুলভাবে ধারণার প্রয়োগটা যাতে সঠিকভাবে হয়, তার জন্য তার হচ্ছে শৃঙ্খল, তার মধ্যে সেই শৃঙ্খলার অভাবটা থাকবে যে কেন আমি ভুলটাকে মানবো, আমি সঠিকভাবে চলবো। ব্যাপারটা বুঝতে পারলে তো? অরিজিনালি নেতিবাচক দিকগুলো কিন্তু মানে বাহ্যিকভাবে নেতিবাচক হলেও তার মধ্যে কিন্তু একটা ইতিবাচক বিষয় লুকিয়ে আছে। না না, লেখার সময় সবসময় আমাকে এটা মানে যখন আমি বুঝাবো বা লিখবো, তখন আমাকে সবসময় ইতিবাচক ভেবে আমাকে সমস্ত ব্যাখ্যাগুলো করতে হবে। এটাই তো। আমি হ্যাঁ, বিষয়টা ওটা আমি যদি এখন লিখবো বা পড়বো, যদি হ্যাঁ। কোনো অপশন থাকে, তখন যদি অপশনে কোনো নেতিবাচক জিনিস থাকে, তখন সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এটাই তো মানে আমি এই দিক থেকে আপনাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, কিন্তু অপশন থাকে না, হয়তো কিন্তু না, হয়তো জানা নাই, হয়তো উত্তরটা স্পেসিফিকলি আমি জানিনি, হ্যাঁ, কিন্তু আমি একটা আন্দাজ মারছি, তখন তাহলে আমাকে কিভাবে আন্দাজটা মারো যে ওই যে এটা তাহলে এই জিনিসটা মনে হচ্ছে পুরাটাই এটা চলবে নি, তাহলে হ্যাঁ। ওই দিক থেকে আমি জিজ্ঞাসা করছিলাম। কিছু কিছু কোশ্চেন আছে দেখবে তার অপশানে না তোমার উত্তরটাই জানা নেই, তখন কি করতে হবে? ব্যাক ক্যালকুলেশন করতে হবে। মানে সেই আমি ওটার জন্যই কোশ্চেনটাকে, আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে। এটা এটা যে যে ওই তাই জন্য ওই জন্য আপনাকে ইতিবাচক আর নেগেটিভটা জিজ্ঞাসা করলাম। অনেক সময় থাকে না যে ভালো করে দেখতে হয় যে ওই জন্য আর কি। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয় জানো তো, সত্যিকারের হয়তো ভালো ভালো জিনিসগুলো মেনে চলতে চায় না, সে নিজের মতো নিজের স্বাধীনভাবে থাকতে চায়, এরকমও হয়। এটা তো বাস্তব জীবনে, পরীক্ষা খাতায় আর ওই বাস্তব জীবনের কথা কে লাগে? পরীক্ষায় তো আর ওইসব দিবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের সৃজনশীলতা। আশা করি আজকের ক্লাস তোমাদের সহজবোধ্য হয়েছে। সৃজনশীলতা সম্পর্কে আশা করি তোমাদের ধারণাও অনেকখানি পরিষ্কার হয়েছে। তো পরের ক্লাসে আমরা প্রেষণা নিয়ে আলোচনা করব। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে বন্ধুরা উপকৃত হতে পারে। কেমন? আজ তাহলে এই পর্যন্ত।